গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে একটি স্পেশাল সেশনের আয়োজন করা হয়েছে এবং এখানে আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন স্যার সৌতান চক্রবর্তী, যিনি তিনবার ডব্লিউবিসিএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আজকে তার কাছে আমরা স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তার এই যে জার্নি সেই ওরিয়েন্টেড কিছু প্রশ্ন রাখব এবং আমাদের সাথে যে সমস্ত অ্যাসপিরিয়েন্টসরা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও তাদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন রাখবে। এই নিয়েই আজকের আমাদের এই স্পেশাল সেশনটি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের স্মার্ট গাইডেন্সের তরফ থেকে প্রথমেই সুদন চক্রবর্তী স্যারকে এখানে আসার জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাবো। আজকের একটা স্পেশাল সেশনে স্যার আমাদের সঙ্গে এসছেন এবং আমরা অলরেডি আগেই তোমাদেরকে বলেছি যে স্যার ডব্লিউবিসিএস মোট তিনবার এই কঠিন যাত্রাপথটা খুব সহজেই উত্তীর্ণ হয়েছে বলা যায়। তো তার এই যাত্রাপথে তিনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং তার এই যাত্রাপথ কিরকম ছিল, এটা নিয়েই মূলত আজকের আমাদের এই সেশনটা। এবং তোমাদের অনেকেরই অনেক জিজ্ঞাসা আছে স্যারের কাছ থেকে, তো সমস্ত সেশনে একটার পর একটা প্রশ্নের মাধ্যমে আমরা সেগুলো জেনে নেবো। প্রথমে আরো একবার স্যারকে অভিনন্দন আমাদের এই স্মার্ট গাইডেন্সে আসার জন্য এবং অ্যাসপিরেন্টদের সাথে তার মূল্যবান যে জার্নিটা সেটা শেয়ার করার জন্য। আমার ফার্স্ট যেটা প্রশ্ন স্যার আপনার কাছে সেটা হলো যে এই যে তিনবার আপনি ডব্লিউবিসিএস ক্র্যাক করেছেন, এই আপনার এই যাত্রাপথে সবচেয়ে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? কোনটা এই পুরো যাত্রাপথটাকে পুরোটাকে মসৃণ করে দিয়েছিল? টার্নিং পয়েন্ট তো থাকে মানুষের জীবনে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, প্রথমেই জানাই গুড আফটারনুন সবাইকে। আর স্মার্ট গাইডেন্সের যারা মেন্টর তাদেরকে গুড আফটারনুন, অনেক অভিনন্দন, ধন্যবাদ। আচ্ছা, এবার পয়েন্টে আসি, সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জার্নিরই একটা টার্নিং পয়েন্ট থাকে। তা আমার এই জার্নিটা টার্নিং পয়েন্ট যদি বলতে হয়, তাহলে প্রথমে কিভাবে আমি শুরু করলাম জার্নিটাতে এখানে এলাম, সেটা একটু ছোট করে আমি বলে নিচ্ছি সেই গল্পটা। সেটা তখন 2017-18 সাল হবে আমার, ওই টাইমটাই হবে, 17-18 মাঝামাঝি কোনো একটা টাইম। সেই সময় এতটা ইন্টারনেটে আজকে যে রিসোর্স গুলো পাওয়া যায় বা যতটা গাইডেন্সের যতটা সুবিধা সুযোগ পাওয়া যায়, সেই সময় এতটা ছিল না, ছিল তখন জাস্ট শুরু হচ্ছে ইন্টারনেটের ব্যাপারটা। তো সেই সময় আমার আশেপাশে খুব বেশি ডাব্লিউবিসিএস পাওয়া ক্যান্ডিডেট যারা আর কি পেয়ে গেছে এরকম খুব বেশি ছিল না, আমার পরিচিত আমার সার্কেলে ছিল না খুব বেশি। আর যেহেতু আমি টেকনিক্যাল লাইন থেকে বিলং করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছিলাম, করার পরে একটা ইয়ে ছিল যে ঠিক আছে আমি টেকনিক্যাল লাইনটা নিয়েই থাকতে চাই, না হলে কেন আমার এই টেকনিক্যাল লাইন নিয়ে পড়া। তো এই একটা ইয়ে থেকে আমি বেশ কয়েক বছর রেলে তখন চাকরি করে ফেলেছি। 2013 থেকে আমি রেলওয়েতে সার্ভিস করি। তো 2017-র মাঝামাঝি এসে আমার সামাও রেলওয়েটা খারাপ লাগছিল। এটা এক একজনের নিজস্ব ব্যাপার আর কি। এটা আমার মনে হয়েছিল রেলওয়েটা নট মাই কাপ অফ টি। যাই হোক, সেই গল্প অন্য অনেক বড়, সেটাই এখন যাচ্ছি না ডিটেলসে। তো টার্নিং পয়েন্ট যদি হয়, আমার মনে আছে বেশ, আমি কোনো একটা আমার বন্ধু তার বিয়েতে গেছিলাম, সেটা তার বিয়ের দিন ছিল, এবং ঘটনাচক্রে সেই দিনই 2017 ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা ছিল। এবং সেখানে আমার সাথে একজনের আলাপ হয় হঠাৎ করে, কাকতালীয় ভাবে, কমন ফ্রেন্ড আর কি, আমার ওই ফ্রেন্ডটা কমন ফ্রেন্ড। কাকতালীয় ভাবে যে সে তখন বলে যে হ্যাঁ এরকম আমি মেন্স পরীক্ষা আজকে দিয়ে আসলাম। তো তখন আমি খুব কিউরিয়াস হয়ে যাই ব্যাপারটা, এবং আমি তখন অলরেডি ব্যাংকের বিভিন্ন পরীক্ষাগুলো দিই, আরবিআই, গ্রেড বি এগুলো দিচ্ছি, অলরেডি জার্নি চলছে। আমি রেলওয়ে চেঞ্জ করার চিন্তা ভাবনা অলরেডি চলছে আমার মধ্যে। তো আমার মনে হয় এটা একটা বেশ নতুন একটা অপরচুনিটি যেটা আমি এক্সপ্লোর করতে পারি। তো আমি ওর কাছ থেকে বসে ডিটেলসে বেশ শুনি জিনিসটা। শোনার পরে আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং লাগে যে যে সাবজেক্ট গুলোকে আমরা 9-10-এর পরে, বিশেষ করে ইতিহাস, ভূগোল, এই ধরনের সাবজেক্ট গুলো, যে সাবজেক্ট গুলো আর কখনো পড়াই হয়নি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সেই জিনিসগুলো আবার নতুন করে পড়া এবং কিভাবে করা যায় এই যে প্রিপারেশনে, তার যে জার্নিটা, সে অলরেডি তখন দুবার মেন্স দিয়ে ফেলেছে। তো তার এই জার্নিটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল, এবং আমার মনে হয় ওইটাই আমার মেন ট্রিগারিং পয়েন্ট ছিল। যে তখনই আমি ঠিক করি যে এটা যেভাবে হোক একদিন না একদিন আমাকে পেতেই হবে, এই একটা ইমোশন হোক বা ট্রিগারিং পয়েন্ট হোক, এটা আমার মধ্যে খুব ভীষণভাবে কাজ করেছিল। এবং জার্নিটা শেষ অবধি, এখন তো শেষই হয়ে গেছে 2023-এ এসে, তো আমার মনে হয় শেষ দিন অবধি আমার মনে আজ ওই দিনটা আমার মনে আছে। এটাকেই আমি টার্নিং পয়েন্ট হিসাবে দেখবো। হুম।
এইরকম ছোটখাটো ঘটনা আমাদের জীবনে আসে, যেগুলো হয়তো আমাদের পুরো যাত্রাপথটাকে চেঞ্জ করে দেয় এবং আমাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার পথে এগিয়ে নিয়ে যায়। তো আমরা শুনলাম এই টার্নিং পয়েন্টের ঘটনা, আর এই সূত্র ধরেই আমি আরো একটা প্রশ্ন স্যারের কাছে রাখবো। সেটা হলো, যেহেতু স্যার আপনি রেলওয়েতে ছিলেন বললেন, এবং রেলওয়ে থেকে মানে একটা ভালো পোস্ট, যেহেতু আমিও মানে মানে একসময় ছিলাম রেলওয়েতে, তো আমি কিছুটা হলেও জানি যে তো রেলওয়ে একটা একটা হিউজ প্রেশার অবশ্যই থাকে। তো সেই রেলওয়েতে থাকতে থাকতেই আপনার ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া এবং আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হওয়া। এখন অনেক অ্যাসপিরেন্টসই দেখি যে রেলওয়ে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ব্যাংকিং এই ধরনের বিভিন্ন এক্সাম দিচ্ছে। তো তাদের মধ্যে একটা পোর্শন আছে, তারা ওই এক্সাম গুলো দেবার পাশাপাশি ডব্লিউবিসিএস কে কন্টিনিউ করতে চায়। তো এই ক্ষেত্রে এমন যদি একটা কমন স্ট্র্যাটেজির কথা বলেন, যে কি কমন স্ট্র্যাটেজি ফলো করলে তারা ওই এক্সাম গুলো দেবার পাশাপাশিও তাদের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে মানে সবার একটু উপকার হবে আর কি। মানে কি আচ্ছা, কমন স্ট্র্যাটেজি এখানে মানে মেনটেন করবে? এখানে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস অবশ্যই একটা মানে সিভিল সার্ভিসের যে কোনো পরীক্ষায় এটা একটা স্পেশালাইজড একটা মানে প্রিপারেশন হয়। তবুও আমি বলবো যে এখন এই সিজিএল, সিএইচএসএল বা এসএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলো বা রেলওয়ের যে পরীক্ষাগুলো, এগুলোর সাথে কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ডাব্লিউবিসিএস এর সাথেও ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনেও আমাদেরকে পড়তে হয়। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা, রিজনিং, ম্যাথমেটিক্স যে পোর্শনটা, তারপরে আমাদের এনভায়রনমেন্টের কিছু পোর্শন, সায়েন্সের কিছু পোর্শন, এই পোর্শন গুলো কিন্তু আমাদের সব পরীক্ষার ক্ষেত্রেই কমন। তো আমার মনে হয় এই কমন সাবজেক্ট গুলো প্রিপারেশন মানে সঠিকভাবে মানে যেভাবে আমার নট ফর যে আমি প্রিপারেশন নিচ্ছি সিএইচএসএল এর জন্য বা সিজিএল এর জন্য, এরকম নয়। আমি প্রিপারেশনটা নিচ্ছি সাবজেক্টটাকে জানার জন্য, এবং আমি সাবজেক্টটা যতটা আমার ক্যাপাসিটিতে সম্ভব আলটিমেট এফোর্ট দিয়ে আমাকে জানতে হবে, এবং তার জন্য যে কোনো পরীক্ষায় হোক আমি সেটা সেই ধরনের কোশ্চেন যাতে করতে পারি। এরকম নয় যে আচ্ছা এই কোশ্চেনটা সিজিএল এ আসে, এর থেকে বেশি আসে না, তো ঠিক আছে আমার এই সাবজেক্টটা এতটা দরকার নেই, এটা সিএইচএসএল আছে আমি তো সিএইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি, এরকম নয়। আমার সাবজেক্টটাকে আমার ক্যাপাসিটিতে যতটা সম্ভব জানা আমি জেনে নিলাম। অবশ্যই এর মধ্যে সময়ের ব্যাপার রয়েছে, কারণ টাইমের লিমিটেশন অবশ্যই থাকে। একটা প্রিপারেশন তো এক আধ দিনের নয়, এই প্রিপারেশন গুলো লং টার্মের প্রিপারেশন হয়। বিশেষ করে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার এখন এমন অবস্থা হয়ে গেছে, একটা সবাই জানে, অ্যাসপিরেন্টরাও জানে, তোমরাও জানো যে এটা একটা লম্বা সাইকেলে পড়ে গেছে যে কোনো কারণেই হোক। তো সুতরাং ডাব্লিউবিসিএস এর জন্য যেহেতু ধৈর্যের প্রয়োজন, তো সময় আছে আমার হাতে, আমি পাশাপাশি অন্য পরীক্ষাগুলো প্রিপারেশন চালিয়ে যাচ্ছি, বেশ ভালো কথা, আমি দিচ্ছি, তাতে হচ্ছে বা কোনো সময় হচ্ছে না কারো, ঠিক আছে। কিন্তু ডাব্লিউবিসিএস টা তো আমার হাতে রয়েছে। একটা ডাব্লিউবিসিএস পরীক্ষা আজকের দিনে নোটিফিকেশন বেরোনোর পরে কমপ্লিট হতে দেখা যাচ্ছে 3 বছর, 3.5 বছর লেগে যাচ্ছে। তো এই জার্নিটার মধ্যে আমি কমন যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট গুলো তোলা থাকলো, প্রিপারেশনটা ওখানে একটা স্ট্যান্ডার্ড ফেজে উঠে গেল। তারপরে আমি এবার ডাব্লিউবিসিএস এর জন্য স্পেশালাইজ যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট গুলোর প্রতি ফোকাস করবো। যেমন ডাব্লিউবিসিএস গ্রুপের জন্য সবাই জানে যে স্পেশাল হচ্ছে অপশনাল পেপারটাকে খুব ভালোভাবে পড়তেই হবে। বাংলা, ইংরাজি যে লিটারেচারের যে পেপার গুলো, সেই পেপার গুলোকে আমাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে তুলতে হবে, নালে এখন গ্রুপ এ বি পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো ওটার পাশাপাশি আসবে, যে জিনিসগুলো অন্য যে রেলওয়ে বা ইয়েতে এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে এই জিনিসগুলো আবার লাগবে। তো ওগুলোর জন্য আমি আলাদাভাবে টাইম দেবো, এবং তার জন্য আমার মনে হয় যথেষ্ট টাইম হাতে থাকবে ডাব্লিউবিসিএস এর জন্য, কারণ সাইকেলটা নিজেই একটা লম্বা সময় দিচ্ছে আমাকে। তো এটাই এরকম ভাবে হওয়া উচিত। একদমই স্যার, খুব সুন্দর করে বোঝালেন যে যারা বিভিন্ন পরীক্ষা একসাথে দেয় তাদের কনফিউশনের কোনো জায়গা নেই। কিছু সাবজেক্ট থাকছে সেগুলো কমন সাবজেক্ট, সেখানে আমার যতটা সাধ্য সেই সাবজেক্টে প্রপার নলেজ নেওয়া জরুরি, এবং তার পাশাপাশি স্পেশাল যে সাবজেক্ট গুলো আছে ডাব্লিউবিসিএস এর জন্য সেগুলোতে আলাদা করে একটু ফোকাস করতে হয়। তো যাদের মধ্যে কনফিউশন ছিল যে নেওয়া যায় কি নেওয়া যায় না বা নিলে কিভাবে নেবো, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ স্যারকে। এবার আমি অরুণ স্যারকে বলবো যদি স্যারের কাছে কিছু প্রশ্ন রাখে সেই। আবারও ওয়েলকাম জানাই সৌতম স্যার আপনাকে আমাদের স্মার্ট গাইডেন্স চ্যানেলে। আপনার থ্যাংক মূল্যবান ইউ। সময় থেকে কিছুটা সময় আমাদের সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ স্যার। আপনি যে এখনই উত্তরটা দিলেন এইটাই আমি কন্টিনিউ করে বলবো। ধরুন আমি একজন নতুন অ্যাসপিরেন্ট, 6 মাস হয়েছে প্রিপারেশন করতে শুরু করেছি। আমি জানি না ডব্লিউবিসিএস কবে হবে, কিভাবে আমি ম্যানেজ করব। তো আমি অ্যাট এ টাইম 3-4টে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছি। ধরুন সেটা সিজিএল হতে পারে, এনটিপিসি হতে পারে,
আমাদের স্টেট গভর্নমেন্টের এসএসসি এক্সামস হতে পারে এবং ডব্লিউবিসিএস রিলেটেড এক্সামস। এইগুলোকে আমি কিভাবে অ্যাট এ টাইম ম্যানেজ করতে পারবো, কিভাবে টাইম ডিভাইড করব, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের কথা যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে আলাদা আলাদা প্রিপারেশন, পরীক্ষার প্রিপারেশনের জন্য আলাদা আলাদা ওরকম ভাবে আমি দিনের মধ্যে বিভিন্ন স্লট রাখবো, সেটা তো সম্ভব হয়ে ওঠে না। যে আমি দিনের মধ্যে সকালে 2 ঘন্টা পড়লাম সিজিএল এর জন্য, 2 ঘন্টা রেলওয়ের জন্য, তারপরে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার, এবং এইভাবে প্রিপারেশন নেওয়াটাও খুব একটা সুবিধাজনক কারোর পক্ষে, কোনো অ্যাসপিরেন্টের পক্ষে হবে বলে মনে হয় না। তো আমার মনে হয় সাবজেক্ট স্পেসিফিক প্রিপারেশন নেওয়া উচিত। মানে আমি যে সাবজেক্ট গুলো নিয়ে, মানে সিলেবাসটা প্রথমে ভালো করে দেখতে হবে। আমার এই যে পরীক্ষাগুলো আমার সামনে রয়েছে, সেই পরীক্ষাগুলোর সিলেবাস সম্বন্ধে আমাকে খুব ভালো ধারণা তৈরি করতে হবে প্রথমে। তারপরে আমার যে উইক সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো তার মধ্যে উইক, সেই সাবজেক্ট গুলো আমাকে বেস থেকে শুরু করতে হবে, বেসিক লেভেল থেকে। কারণ আজকের দিনে যতই এমসিকিউ হোক, যাই হোক, তবুও বেসিক নলেজ যেটা একটা সাবজেক্টের উপর, সেটা ভীষণ জরুরি। সেটা সবসময় কাজে দেয়, ফান্ডামেন্টাল নলেজ, এটা কখনোই বিফলে যাবে না। তো আমার যে সাবজেক্টটা উইক, আমি যদি ফান্ডামেন্টাল থেকে শুরু করি, আমি তারপরে এমসিকিউ আমি যে কোনো সময় প্র্যাকটিস করে নিতে পারবো। এমসিকিউ বিভিন্ন বই আছে বাজারে, প্রচুর মার্কেটে বই আছে, সেগুলো থেকে আমি পরে প্র্যাকটিস করতে পারবো। কিন্তু ফান্ডামেন্টালটা আগে স্ট্রং করতে হবে। সুতরাং ওই সাবজেক্ট স্পেসিফিক আমাকে ফান্ডামেন্টালটা ক্লিয়ার করার পরে, তারপরে আমি এবার কোশ্চেনের যে প্যাটার্ন, তার সাথে সাথে দেখা যেতে পারে প্রিপারেশনের সাথে সাথেই, যে বিভিন্ন পরীক্ষা যেগুলো দিচ্ছি আমি সামনে, যেগুলো আছে, সেগুলোর কোশ্চেনের প্যাটার্ন কিরকম। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, ডাব্লিউবিসিএস, এই যে আগেও আমি বললাম যে একটা লং সাইকেল, ধৈর্য রাখাটা খুব কঠিন হয়ে পড়ে অ্যাসপিরেন্টদের পক্ষে। তো আমার মনে হয় সামনে যদি আমার হাতে কিছু একটা থাকে ইমিডিয়েটলি, কোনো চাকরি, সেটা যত ছোট হোক, যাই হোক, মাঝারি মাপের হোক, যাই হোক, তাহলে আমার মনে হয় কনফিডেন্সটা বুস্ট আপ হয় একটু সেক্ষেত্রে। কারণ না হলে একটু যেন মনে হয় যে না, ঠিক আছে, কেমন একটা লাগছে, অনেকদিন হয়ে গেল প্রিপারেশন নিচ্ছি, কেন হচ্ছে না, এরকম একটা মনে হয়। তো সেই জিনিসটা কাটানোর জন্য আমার মনে হয় সামনে যে পরীক্ষাটা আছে সেটা ভালোভাবে আমি ক্র্যাক করি, ক্র্যাক করার মতো করেই পরীক্ষা দিই। এরকম না যে ক্যাজুয়ালি দিচ্ছি। আমি তো ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিই, আমি ওই রকম পরীক্ষা দিই না। এটা যে মানে চাকরি পায়নি তার ক্ষেত্রে এই ধারণাটা হওয়াটা উচিত নয় আমার মনে হয়। খুব যদি তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে হওয়াটা উচিত নয় আমার মনে হয়। তো ঠিক আছে, কেউ ওরকম প্রিপারেশন নিতে নিতে কোনো পরীক্ষা ক্র্যাক করলো, করার পরে তারপরে এবার সে শুরু করুক একদম ফুল কোর্সে। তারপরে তার সামনে আর কিছু নেই, কিন্তু তার সামনে তখন লক্ষ্য একটাই, যে ঠিক আছে, আমার যেটা ড্রিম, যেটা সেই ড্রিমটাকে আমি এবার ফুলফিল করবো। তো এইভাবে প্রিপারেশন ওরকম পরীক্ষা স্পেসিফিক আলাদা আলাদা মানে করাটা খুব মুশকিল। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেওয়াটাই ভালো হবে আমার মনে হয়। ওকে স্যার, আমার তো যা যা ডাউট ছিল অলমোস্ট এই সমস্ত টপিক নিয়ে ক্লিয়ার হয়ে গেল। এবার কোয়েশ্চেনটা আসছি স্যার, আপনি বললেন যে আমরা দেখছি ডব্লিউবিসিএস পরীক্ষা অনেকটা লম্বা সময় জুড়ে চলছে, অনেক সময় 2-3 বছর প্লাস চলে যাচ্ছে। তো এতটা লম্বা সময় জুড়ে যদি একজন অ্যাসপিরেন্ট লেগে থাকতে চায়, তার পেছনে কি কি মোটিভেটিং ফ্যাক্টর কাজ করতে পারে? আপনি কিভাবে নিজেকে মেন্টালি মোটিভেটেড রেখেছিলেন এরকম একটা লং টেনিওর জুড়ে? আচ্ছা, মোটিভেশনের কথা যদি বলি, মোটিভেশনটা না এক একজনের এক এক রকম অ্যাঙ্গেল থেকে আসে। কারোর কারোর সেলফ মোটিভেশন থাকে, এটা খুব কম লোকেরই থাকে যদিও। কারোর কারোর এক্সটার্নাল কিছু মোটিভেশন থাকে, কারো কারো ফ্যামিলি রিলেটেড কিছু মোটিভেশন থাকে, কারোর বাবা মা, ফ্যামিলি, খুব ক্লোজ নিয়ার ডিয়ার ওয়ান্সটা খুব মোটিভেট করেন কন্টিনিউয়াসলি, এটা থাকে। আর এক্সটার্নাল কিছু মোটিভেশন থাকে, যেমন কারোর ফ্রেন্ড পেয়ে গেছে, খুব নিয়ার ফ্রেন্ড, যে না ঠিক আছে ভাই, ও পেয়ে গেছে, আমাকেও পেতেই হবে, এটা আমরা একসাথে প্রিপারেশন নিতাম, এরকম থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার আশেপাশে তখন খুব বেশি কেউ ছিল না, আমার সার্কেলে, স্পেসিফিক বন্ধু সার্কেলে ছিল না। এবং আমি যে সেক্টরে সার্ভিস করতাম, সেই সেক্টরেও এই ধরনের প্রিপারেশন নেওয়ার মতো কেউ নেই। তারা সবাই রেলওয়ে রিলেটেড ব্যাপারে ব্যস্ত, এবং এই ধরনের প্রিপারেশনের বাইরে তারা টোটালি কেউ নেই, একজনও ছিল না। তো ওই যে বললাম, ওই ট্রিগারটা করার পর আমার মনে হয়েছিল যেভাবে হোক আমাকে এটা করতে হবে। এবার আস্তে আস্তে যখন প্রিপারেশনের ভেতরে ঢুকলাম, সাবজেক্ট গুলো পড়তে শুরু করলাম, যে সাবজেক্ট গুলো এককালে আমি ছেড়ে এসেছিলাম এবং ভাবিনি কোনোদিন আবার পড়তে হবে, এবং কিছু কিছু সাবজেক্ট তার মধ্যে নতুন, যেমন ইকোনমিক্স কোনোদিনই পড়িনি, পলিটি কোনোদিনই পড়িনি জীবনে। তো সেগুলো যখন পড়তে শুরু করলাম না, আমার তখন বেশ ভালো লাগলো। মানে মনে হচ্ছিল যে আচ্ছা, ওই টাইমে আমি পড়িনি এই জিনিসগুলো, এখন তো বেশ ভালো লাগছে 9-10-এ। তো রিয়ালাইজ করলাম, এই রিয়ালাইজেশনটা এলো যে না, তখন মানে প্রিপারেশনটা নিয়েছিলাম, মানে পড়তাম নাম্বার পাওয়ার জন্য। আর এখন যেটা করছি ভালো লাগছে, এবং এখন একটা এম আছে। তো এই জিনিসটা থেকে আস্তে আস্তে ভেতরে যত ঢুকতে শুরু করলাম, ভালো লাগা শুরু হলো। তারপরে 19-এর পরীক্ষায় আমি ফার্স্ট অ্যাপিয়ার করি, ডাব্লিউবিসিএস 19-এ।
তো সেই বছর প্রিপারেশন আমি খুব ভালো বলবো না, কিন্তু আমার তখন যতটুকু বোঝা, নিজের বোঝার দিক থেকে আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, আমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসেছি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভুল ছিল, তখন অনেকটাই পিছনে ছিলাম, এটা পরে বুঝেছি আমি। যাই হোক, তো 19-এর পরীক্ষাটা যখন দিলাম, এমসিকিউটা দেখলাম ঠিকঠাক হলো। এবার 19-এর সময় থেকে না এমসিকিউ এর প্যাটার্নে একটা শিফট হয়, চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ হয়। তো যাই হোক, আমার মোটামুটি 475 480 ছিল। এবার তখন মার্কেটে এখনকার মতন না এতটা বোঝা যেত না যে অ্যাসপিরেন্টরা কে কেমন এমসিকিউ তে স্কোর করলো। এখন যতটা ইজিলি বোঝা যায় ফেসবুক বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপে, তখন এতটা বোঝা যেত না। তবুও এটুকু বোঝা যেত যে 500 এর কাছাকাছি থাকলে ওটা একটা স্ট্যান্ডার্ড মার্কস। তখন তখন 500 খুঁজে পাওয়া যেত না, খুব কম। তো ঠিক আছে, তারপরে বাংলা ইংরাজি দিলাম, এবং ওই বছর আমার অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি তখন নিয়েছিলাম জাস্ট শুনে, মার্কেটে ওটা চলছিল খুব, অত কিছু ভাবিনি, কারণ তখন আমার অতটা আন্ডারস্ট্যান্ডিংই ছিল না। এই পুরো ওভারঅল এত ব্রড যে ব্যাপারটা, এই ব্যাপারটার উপরে আন্ডারস্ট্যান্ডিংটাই কম ছিল। তো শুনেছি মার্কেটে এটা চলে, আমি নিয়েছিলাম, নিয়ে নিজের মতো করে পড়েছিলাম, কোথাও পড়িনি। তো অ্যানথ্রোপোলজি যখন আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষাটা দেওয়ার সময় আমি পরীক্ষার হলে বসে আমি বুঝতে পারলাম যে না, এই সাবজেক্টটা নিয়ে আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না। এটা অন্য যে কেউ পারতে পারে, যে কারোর প্রিপারেশন ভালো হতে পারে, আমার দ্বারা হবে না, আমি এটা বুঝে গেলাম। তো আমি ওখানে ডিসাইড করলাম যে অ্যানথ্রোপোলজি আমি আর নেবো না, আর যাই হোক। অ্যানথ্রোপোলজি যথারীতি খুব খারাপ হলো পরীক্ষাটা। এবং সেই বছর তখন কোভিড এর টাইম, কোভিড চলে এসেছে। 20 যখন পিটি হয়, পিটিতে কল পেলাম। পিটির সময় তখন অনলাইনে সেই বছর পিটি হলো পুরোটা। তো অনলাইনে দেওয়ার পর দিলাম, ঠিক আছে, সবটাই ভালো লাগলো আমার, কিন্তু হবে যে এটা আমি যে খুব আশা করেছিলাম তা নয়, কারণ তার আগে আমার কোনো কনসেপশন ছিল না যে কতটা ভালো করলে পাওয়া যায়, কতটা খারাপ করলে পাওয়া যায় না, এটাই ধারণা ছিল। তো সেই বছর আমি প্রথমবার দিয়ে কিন্তু জয়েন্ট ভিডিওতে সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পরে আমি বুঝতে পারলাম, নিজেকে একটা স্ট্যান্ডার্ড মার্কটা বুঝতে পারলাম যে কোন লেভেলে প্রিপারেশনে হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি প্রথম ওইখানে রিয়ালাইজ করলাম যে আমার যে প্রিপারেশন, এই প্রিপারেশনে হচ্ছে, তার মানে আরো যদি আমি এখান থেকে ডেভেলপ করতে পারি, তার মানে কনফিডেন্স বুঝতে পারলাম আমার ওইখান থেকে প্রথম, যে ঠিক আছে, আমি এবার যদি এখান থেকে অপশনালটা ভালো করি এবং সাবজেক্ট গুলো এমসিকিউ আরো ভালো করি, আমার কনফিডেন্স কিন্তু ওখান থেকে জাস্ট বিল্ড আপ হওয়া শুরু হলো। এইটাই আর কি। তো এই যে ওটাই মোটিভেশন হিসাবে আবার কাজ করতে শুরু করলো আর কি। এই যে পাওয়াটা মোটিভেশন, কিছুটা ওই নিজেকে পেতেই হবে। প্রথম শুরুটা আমার ওরকম হয়েছিল যে পেতে হবে এটা যেভাবে হোক। তারপরে এই যে প্রথম 19-এ ক্র্যাক করাটা, ওইটাই আমাকে আবার মোটিভেট করে তুললো যে না, এটা হতে পারে। বুঝলাম স্যার। তার মানে আপনি বেসিক্যালি বাইরের কোনো মোটিভেশনের উপর ডিপেন্ডই করেননি, পুরোটাই সেলফ মোটিভেশনের উপর। হ্যাঁ, ফ্যাকচুয়ালি একদম কারেক্ট, একদম। এটা খুব কম মানুষের মধ্যেই থাকে। তো যাই হোক স্যার, কিন্তু ফ্যাকচুয়ালি কারেক্ট আরেকটা টপিকের উপর আছে। আপনিও নিশ্চয়ই প্রিপারেশনের জার্নিতে কিছু অল্প বিস্তর ভুল করেছেন, আমরাও সবাই করেছি। তো আপনার দেখা তিনটে বড় মিস্টেক্স, যেগুলো জেনারেলি অ্যাসপিরিয়েন্টসরা করে থাকে, যেটা ওদেরকে সাকসেস থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এরকম তিনটে মিস্টেক্স আপনি যদি বলেন, আর কিভাবে সেগুলোকে প্রিভেন্ট করা যাবে বা কারেক্ট করা যাবে। আচ্ছা, মিস্টেক বলতে আমি যেটা বলবো, এটা অনেকে মিস্টেক বা ভুল করে ফেলে, সেটা হচ্ছে অনেক বেশি রিসোর্স কালেকশনের পেছনে অনেকে দৌড়ায়। প্রচুর রিসোর্স আমি কালেক্ট করলাম, এবং এই ভুলটা করার প্রবণতাটা ইদানিং বেড়ে গেছে, তার কারণ এখন রিসোর্সের অ্যাভেলেবিলিটি প্রচুর। অনলাইনে বা বিভিন্ন প্রচুর পিডিএফ কালেক্ট করে মানুষ, করতেই থাকে, যেখান থেকে পেলাম ওখান থেকে পেলাম, এর পেছনে। আমার মনে হয় যে অত রিসোর্স কালেক্ট না করে, কারণ ওই সমস্ত রিসোর্স আমি পরীক্ষার আগের দিন রাতে কমপ্লিট করে যেতে পারবো না। পরীক্ষার আগের দিন বা লাস্ট 15 দিন 1 মাসে আমাকে একটা রিভাইজ দিতেই হবে। যে রিভিশনটা না দিলে আমি পরীক্ষায় গিয়ে যে সারা 2 বছর বা 1 বছর ধরে আমি যেটা পড়েছি, সেটা আমি কমপ্লিটলি নিজের এফিসিয়েন্সি দিয়ে আমি দিতে পারবো না। তো রিসোর্সটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত অবশ্যই, এরকম নয় যে খুব খেলো রিসোর্স নিয়ে আমি এগিয়ে চলেছি। সেটা এখন মানে সবাই জানে, সবাই অ্যাসপিরেন্টরা জেনে গেছে কোন রিসোর্সটা ভালো খারাপ। এটার জন্য প্রচুর গাইডেন্স রয়েছে, অ্যাভেলেবিলিটি রয়েছে। তো স্ট্যান্ডার্ড রিসোর্স কালেক্ট করতে হবে লিমিটেড, এবং সেটাকে ফোকাস করে বারবার রিভিশন দিতে হবে। এটাই আমার মনে হয়। মানে অনেকের না কনফিডেন্স থাকে না যে আরে আমি তো 2টো বই পড়ি মাত্র, আমার ওই বন্ধুটা শুনলাম 5টা বই পড়ে, বা ওর কাছে শুনলাম 1000 পাতার একটা পিডিএফ আছে, ও তো এগিয়ে যাচ্ছে, আমি তো পারবো না মনে হচ্ছে, ও এমসিকিউ সব করে ফেলবে, আমি হয়তো পারবো না। এইটা ভুল ধারণা। আমার মনে হয় স্ট্যান্ডার্ড রিসোর্স 2টো বা 3টে যেটা আছে, সব একটা রিসোর্স সবকিছু কভার করতে পারে না, এটা যেমন সত্যি কথা, তেমনি দুটো দুটো বা 3টে স্ট্যান্ডার্ড রিসোর্স যদি পড়ে যাওয়া যায়, তাহলে কিন্তু কভার হয়ে যায়। এবং এই ধারণাটা আমার মনে হয় কখনোই থাকা উচিত না যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি 100% অ্যান্সার করে আসবো, আমার সেটা নয়।
আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমার স্কোরটাকে ম্যাক্সিমাইজ করা, এবং আমার যেটা উইক পয়েন্ট সেখানে আমি কারোর থেকে পিছিয়ে যাব না, সেখানে আমি সমানে সমানে থাকার চেষ্টা করব, এবং আমার যেটা স্ট্রং পয়েন্ট সেটাতে আমি সবাইকে বিট করে যাওয়ার চেষ্টা করব। তাহলেই কিন্তু বাকিদের থেকে, আমাদের এখানে কাজটা কি, আমাদের এখানে কাজটা তো লেটার মার্কস পাওয়া নয়, বাকিদের থেকে ডিফারেন্স তৈরি করা নাম্বারে, তবেই আমি অন্যের থেকে এগিয়ে যাব। যেমন একাডেমিক সেকশনে আমাদের কি হতো স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়, যে না আমাকে পার্সেন্টেজ বাড়াতে হবে, কে কি পেলো আমার দেখার দরকার নেই, আমার কলেজে কত কে কি পাচ্ছে আমার দেখার দরকার নেই, আমাকে 85%, 90% পেতে হবে, আমার একাডেমিক পার্সেন্টেজ যাতে বাড়ে। কিন্তু এখানে সেরকম ব্যাপার নয়, এখানে হচ্ছে আমাকে বাকিদের থেকে ডিফারেন্স তৈরি করতে হবে। এবার কিভাবে ডিফারেন্স তৈরি করব, তার জন্য অনেকগুলো সাবজেক্ট আমাদের রয়েছে, এবং কোনটা উইক কোনটা স্ট্রং সেটা বুঝে নিজেকে সেই ডিফারেন্সটা তৈরি করার জায়গায় যেতে হবে যেভাবে হোক। কেউ অপশনাল দিয়ে ডিফারেন্স তৈরি করছে, কেউ এমসিকিউ দিয়ে করছে, কেউ ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে করছে, এটা প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি হবে। ভেরি ওয়েল স্যার। স্যার, আমার ডাউটস অলমোস্ট ক্লিয়ার। এবার আমি সফটওয়্যার স্যারকে রিকোয়েস্ট করবো যদি আপনি কিছু কোয়েশ্চেন রাখেন স্যারের সামনে। হ্যাঁ, এতক্ষণ স্যারের কথা অসাধারণ লাগছিল, আমি প্রায় মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের এত মোটিভেটিং লাগছে জিনিসগুলো, আশা করব অ্যাসপিরেন্টরা আরো বেশি মোটিভেটেড হবে। তবে প্রথমে যে কোশ্চেনটা আমি স্যারের কাছে রাখতে চাই, যে আমাদের এখানে অনেক অ্যাসপিরেন্ট আছে স্যার, যারা হচ্ছে গিয়ে চাকরি করে বা অন্য কিছুতে ওদের টাইমের দিতে হয়। তো আপনি যেমন চাকরি করে একটা রেলের একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে পড়াশোনা করেছেন, তো দিনে নিশ্চিতভাবে বাকিদের থেকে সময় কম পেতেন। তো কিভাবে আপনি আপনার রুটিনটা মেনটেন করতেন, বা আমরা মানে কন্টিনিউয়াস স্টাডি করতে পারবো না, সেই হিসাবে আমি কিভাবে রুটিনটাকে মেনটেন করব যাতে আমি আর কম্পিটিশনে থাকতে পারি, এই বিষয়ে যদি একটু স্টুডেন্টদের বলেন। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে একটা কথা বলি, আমার সার্ভিস ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আমার সার্ভিস লাইফটা এরকম ছিল যে শিফটিং জব ছিল, উইকলি 6 ডেজ, এবং শিফটিং জবটা এরকম ছিল ABC তিনটে শিফটেই আমাকে দুদিন করে অফিস যেতে হতো। এবং এই শিফটটা ছিল সকাল 6টা থেকে দুপুর 2টো, পরের গুলো ওই 2টো 10টা, 10টা 6টা, নাইট 2টো করে থাকতো, এরকম ভাবে চলতো। তো সেই জন্য আমার ডেইলি বেসিসে পার্টিকুলার কোনো রুটিন ফিক্স করা সম্ভব হয়নি, উইকলি কোনো রুটিন বা ডেইলি রুটিন ফিক্স করা সম্ভব হতো না, কারণ প্রত্যেক দিন আমার জবের যে টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি কি করতাম, আমি দেখতাম যে কোনটা ফাঁকা সময় পাচ্ছি, আমাকে 8 ঘন্টা ওখানে থাকতে হতো, 8 ঘন্টা বা 8.5 ঘন্টা কোনো সময়। এবং আমার একটা অ্যাডভান্টেজ ছিল, এটাকে অ্যাডভান্টেজই বলবো, আমার চাকরির জায়গাটা কিন্তু আমার বাড়ি থেকে খুব কাছে ছিল, মানে ট্রেনে আমার 20 থেকে 25 মিনিট লাগবে। এটা আমার একটা অ্যাডভান্টেজ, মানে অলমোস্ট যাওয়া আসা মিলিয়ে আমার 1 ঘন্টা টাইম যেত, এবং চাকরির জায়গায় আমি 8.5 ঘন্টা 8 ঘন্টা যতটুকু থাকলাম, থেকে এইবার বাকি যে টাইমটা আমি আসলাম, এবার সেখানে আমার যেহেতু ফ্যামিলি ছিল, সেখানে ফ্যামিলিকে আমার কিছুটা টাইম সেখানে দিতে হতো। এই সব বাদ দিয়ে যে টাইমটা থাকতো, সেই টাইমটা আমি ফুলি ইউটিলাইজ করার চেষ্টা করতাম, মানে কোয়ালিটি ইউটিলাইজ করার চেষ্টা করতাম, যে এরকম নয় যে ঠিক আছে আমি প্রচুর টাইম ধরে পড়ছি বসে আছি, এরকম না। এবং স্ট্র্যাটেজিটা মানে চেষ্টা করতাম যতটা কনসাইজ স্ট্র্যাটেজি এবং স্মার্ট স্ট্র্যাটেজি হয় আর কি। কারণ আমার হাতে সময় কম, আমার হাতে এরকম নয় যে সারাদিন সময় আছে আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে পড়লাম, এটা নয়, আমাকে খুব মানে স্মার্ট ওয়েতে ভাবতে হতো, বাধ্য হয়ে ভাবতে হতো, কষ্ট হলেও ভাবতে হতো বা করতে হতো আর কি। না না, খুবই উচিত কথা বলেছেন স্যার, যে মানে সবসময় টাইমটাই ম্যাটার করে না, কোয়ালিটি আর স্মার্টলি প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। আমি আরেকটা কোশ্চেন করতে চাই স্যারকে, যে মানে ধরুন যারা একদম বিগিনার, সবে প্রিপারেশন নেবে ভাবছে, বা ধরুন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বা অনেকদিন অন্য জায়গায় কাজ করে টোরে নতুন করে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন শুরু করছে, তারা কিছু জানে না কিভাবে করতে হবে, কোন লাইনে যাব, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে যে কামিং 6 মান্থস তারা কিভাবে এই প্রিপারেশন ফেজটাকে দেখবে, যাতে তাদের একটু যাত্রাপথের স্টার্টিং ফেজটা একটু মসৃণ হয়? আচ্ছা, কেউ যদি একদম প্রথম হিসাবে অ্যাসপিরিয়েন্ট হিসাবে WBCS এর মানে ভাবতে চাইছে, তাহলে তার জন্য বলি, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে কোনো পরীক্ষারই হচ্ছে সিলেবাসটা খুব ভালো করে জানা। এটা রিপিটেডলি সবাই বারবার বলে থাকেন, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমিও বলছি, সিলেবাসটা যদি ভালো করে না জানা থাকে, আমি তাহলে প্রিপারেশনটা স্মার্ট ওয়েতে কখনোই করতে পারবো না। যে যত ভালো করে সিলেবাসটা জানে না, তার প্রিপারেশনের মানে স্মার্টনেসটা অনেক বেড়ে যায়, কারণ সে জানে কতটুকু করতে হবে, কোথায় কতটুকু করতে হবে। অনেকে আমি দেখেছি আমাকে অনেক সময় বিভিন্ন
ফোনে বা অন্য ইয়েতে কোশ্চেন করেছে। এটা আমি অপশনাল, আমার অপশনাল সাবজেক্টটা যেহেতু এক্সেপশনাল ছিল, ওই জন্য অনেক সময় অনেকের কাছ থেকে মানে ফোন পেয়েছি। তা তারা বলছে, আমি দেখলাম তারা হয়তো 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, অপশনাল নিয়ে পরীক্ষা দিচ্ছে। তারা যখন আলোচনা করছি, অনেক জিনিস আমাদের ডাব্লিউবিসিএস এর সিলেবাসে নেই, কিন্তু আমাদের গ্রাজুয়েশনের সিলেবাসে ছিল অবভিয়াসলি। তো তারা বলছে, দাদা ওইটা থেকে তো এরকম পড়ছি এই এটা। আমি বললাম যে এইটা তো সিলেবাসে নেই, এটা পড়ার দরকার কি? তো এটা তো ওয়েস্টেজ অফ টাইম পুরোটা। তো সেই জন্য আমি বলবো সিলেবাসটা খুব ভালো করে প্রথমে জানা দরকার, এবং ওই যে সাবজেক্ট গুলো, সেই সাবজেক্ট গুলোর স্ট্যান্ডার্ড রিসোর্স কি কি আছে, সেটা কোনো জায়গা থেকে অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম হোক, স্মার্ট গাইডেন্সের প্ল্যাটফর্ম হোক বা যে কোনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে হোক, রিসোর্সটা কি সেটা জানা জরুরি। এবং সেটা রিসোর্স স্ট্যান্ডার্ড কোনটা সেটা তো একজন অ্যাসপিরিয়েন্ট নতুন এসে বুঝতে পারে না। সেটা সে তখনই বুঝতে পারবে যখন মানে ভেটেরান কারোর কাছ থেকে সে জানতে পারবে। কয়েকজনের সাথে কথা বললেই বুঝে যাবে যে হ্যাঁ, এই রিসোর্স গুলো কমন বলছে এনারা, তো সুতরাং এই রিসোর্স গুলো স্ট্যান্ডার্ড। তো সেই রিসোর্স গুলো একদম বেসিক থেকে শুরু করা, শুরু করে আস্তে আস্তে। শুরু না করলে না, আমরা জলে না পড়লে সাঁতার শিখি না। তো শুরুটা করতে হবে। অনেকের কি হয়, ভাবতে ভাবতে সময় চলে যায়, আচ্ছা শুরু করছি শুরু করছি, দেখা যাবে 5 বছর পরেও সে ভাবছে, আরে 5 বছর আগে ওই দিনটাই যদি শুরু করতাম যেদিন ভেবেছিলাম, তাহলে কিন্তু আজকের দিনে আমি 5 বছর পরে হয়তো হয়েই যেত। সে তখনও ভাবছে, এরকম আমি অনেককে দেখেছি। তো এটা না করে সিলেবাসটা খুব তাড়াতাড়ি বুঝে নিয়ে শুরুটা করে দিতে হবে। এবার জলে পড়ে গেছি, এবার আস্তে আস্তে সাঁতার কাটতে ঠিক আমি শিখবো। এবার আমাকে কোথায় ভালো কোনটা খারাপ সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আমি বুঝতে শুরু করবো। এইটা হওয়া উচিত। খুবই ভালো কথা বললেন স্যার। সিলেবাসটা বোঝা খুব দরকার, যে কোথায় গুরুত্ব বেশি দেবো কোথায় দেবো না, এটা আগে থেকে বুঝে যাওয়া এবং তারপর আস্তে আস্তে প্রিপারেশন শুরু করা। আমি আরেকটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন করতে চাই। চারিদিকে এত নেগেটিভিটি ছড়িয়ে রয়েছে মার্কেটে, এবং আমাদের ডাব্লিউবিসিএস প্রসেসটা নিয়েও এত বেশি সময় ধরে চলে। এরকম অনেক স্টুডেন্ট অ্যাসপিরেন্টরা আছে যারা খুব কাছে গিয়েও ফেরত ফেরত চলে আসতে হচ্ছে, বা রিপিটেড ফেলিওর তারা দেখছে লাইফে বিভিন্ন পরীক্ষায়। তাদের পক্ষে আপনার মানে আপনার অ্যাডভাইস কি, বা আপনি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতেন? মানে আমরা তো ফেলিওর অনেক দেখেছি সাকসেস পাওয়ার আগে। তো এই যে ফেলিয়ারটাকে হ্যান্ডেল করা, এবং এই একটা এত বড় সময় ধরে মোটিভেশনটা রাখা ফেলিয়ারটাকে হ্যান্ডেল করে, এইটা আপনি কিভাবে দেখতেন বা কি অ্যাডভাইস দেবেন? আচ্ছা, আবার আমাকে সেম নিজের গল্পেই ফিরে আসতে হবে। আমার প্রিপারেশনের এবার সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা বললাম 2019, ফার্স্ট ফেজ গেল, ওখানে সাকসেস পেলাম। ওই সময় আমি কি করলাম, তখন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, ফাইনাল রেজাল্ট সি এর আমার মনে আছে 2021-এর 15th ডিসেম্বর। ততদিনে আমি 2020-র পরীক্ষাটা দিয়ে ফেলেছি। এবং তখন আমি অপশনাল অলরেডি চেঞ্জ করেছি, চেঞ্জ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অপশনাল নিয়ে পরীক্ষা দিয়েছি। এবং তখন ততদিনে আমার প্রিপারেশনের মানে ইয়েটাও অনেক উন্নত হয়েছে এবং নিজের কনফিডেন্স আরো বেড়েছে। এবং আমি কনফিডেন্ট ছিলাম যে 2020-র পরীক্ষাটা আমি এতটাই ভালো দিয়েছি যে আমার হয়ে যাওয়া উচিত, আমার মনে হয়েছিল। তো সেখানে যখন ফাইনাল, আমি ওয়েট করছিলাম যে 2020 রেজাল্টটা দেখি, কারণ অলরেডি রেলওয়েতে যেহেতু আছি, আমি ঠিক আছে যদি এই গ্রুপটা পেয়ে যাই এবার, তাহলে সি গ্রুপটায় আমি জয়েন করব না, কারণ বারবার চেঞ্জ করা এটা একটা প্রবলেমেটিক। বিভিন্ন অফিসিয়াল যে ডকুমেন্ট গুলো ট্রান্সফার হয়, এই সমস্ত হ্যাজার্ড গুলো রয়েছে। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম। আমার ফেলো যারা ছিল তারা অলরেডি জয়েন করে গেছিল অনেকে, কয়েকজন ছিল তখনও জয়েন করেনি আমার মতোই, তো আস্তে আস্তে জয়েন করছিল। তো সেখানে 2020 যখন ফাইনাল রেজাল্টটা বেরোলো এতে, তখন আমি দেখলাম আমার সিলেকশন হলো না। ভেঙে পড়লাম, হতাশ লাগলো, ইমিডিয়েট খুব হতাশ লাগলো। এবং তখন আমি দেখলাম যে যদি আমি সিতে, তখন আর সিতে আমি ইয়ে দিই না, অপশন দিই না। তার কারণ হচ্ছে আমি অলরেডি সিতে পেয়ে রয়েছি, তো সিতে আবার নতুন করে দেওয়ার কোনো মানে হয় না। তখন আমি এতেই খালি টিক দিতাম। তারপরে ঠিক আছে কি করব, আবার ভাবলাম যে ঠিক আছে এবার হয়নি কোনো কারণে, ভালো প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে আরেকবার দেবো, আরো ভালো করে দেবো, হয়তো কোথাও প্রবলেম ছিল। এবার ভাবতে ভাবতে আমি আবার কিছুদিন পরে 2020 আর 2021-এর পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়েছিল কাছাকাছি, যেহেতু কোভিড সিচুয়েশনের পরে যখন হলো পরীক্ষা দুটো, খুব 6 মাসের গ্যাপে বা এরকম হয়েছিল আমার যতদূর মনে পড়ে। 2021-এর পরীক্ষাটা দিলাম, সেম খুব ভালো হলো। 2021-এর পরীক্ষাটা দারুণ অসাধারণ হলো। মানে আমি ভাবতেই পারবো না যে, মানে তখন মনে হতো যে কবে রেজাল্টটা বেরোবে, কবে হবে, মানে এরকমই একটা ফেজে আমি ছিলাম যে হবেই এবার। দারুণ অপশনাল, দারুণ পরীক্ষা দিলাম, এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে। বাকি ল্যাঙ্গুয়েজ পেপার যেরকম লিখি সেরকম লিখেছি। ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে তো বলা যায় না ভালো লিখেছি বা খারাপ লিখেছি, ওটা যে খাতা দেখছেন যিনি বা পিএসসির গাইডলাইন সবকিছুর পারসেপশনের উপর ডিপেন্ড করে, বা অন্যরা আমার থেকে কত ভালো লিখেছে। কিন্তু এমসিকিউ আর অপশনাল নিয়ে আমার কনফিডেন্স খুব হাই ছিল। তো ওয়েট করছি।
তা 2021-এর রেজাল্টটা বেরোলো, তখন আমার মনে আছে আমি তখন ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গেছি। তো ডাক্তারের চেম্বারে বসে আছি, তখন রেজাল্ট বেরিয়েছে। তো আমার একজন মানে খুব ঘনিষ্ঠ একজন ছিল, যে আমরা একসাথে প্রিপারেশন নিতাম, প্রিপারেশনের ফেজে ও আর আমি দীর্ঘদিন ছিলাম। ওর 2021-এ সিলেকশন হয়ে যায় এক্সিকিউটিভে। তো ও আমাকে ফোন করে আমাকে বললো যে দাদা এরকম রেজাল্ট বেরিয়েছে, আমার তো হয়েছে, তোমার তো হয়নি, যাই হোক। তো দিয়ে আমি বললাম ঠিক আছে, হয়নি আর কি করা যাবে, হলো না, এবার কোনোটাতেই হয়নি 21-এর এতে। তো এই দুটো ফেইলিওর কিন্তু আমি দেখেছি, এবং এই দুটো ফেইলিওর এতটাই আমার মানে খুব খারাপ লেগেছিল যে আমি খুব এক্সপেকটেশন আমার হাই ছিল। এই যে এক্সপেকটেশন হাই, এই এক্সপেকটেশন হাই থাকলেই কিন্তু ফেইলিওরের ধাক্কাটা বেশি লাগে। তো আমি তখন ওইখান থেকে একটা লেসন শিখলাম যে না, আমাকে এক্সপেকটেশনটা লো করতে হবে। আমি যেটা করছি আমার কাজটা করে যাই, এক্সপেকটেশন লো করতে হবে আমাকে, দিয়ে আমার প্রিপারেশন আমি আমার মতো নিয়ে যাই, হোক না হোক। এবং আমি ওই সময় ডিটারমিনেশন নিলাম যে যতদিন আমার এজ আছে আমি দিয়ে যাবো পরীক্ষাটা, একদিন না একদিন নিশ্চয়ই হবে, আমি এই আশাটা আমি ছাড়বো না। তো ঠিক আছে, দিয়ে 2022 পরীক্ষা দিলাম। এবার ওই যে ফেলো আমার, যার কথা বলছি, যার সিলেকশন হয়ে গেল, সে কিন্তু আমাকে কন্টিনিউয়াস মোটিভেশন করে যেত ও হয়ে যাওয়ার পরে। এটা ও আমাকে কিন্তু লাস্ট দিন অব্দি, এখনো ওর সাথে আমার কন্ট্যাক্ট ওর সাথে সবসময় আছে, কিন্তু ও আমাকে যতদিন না হয়েছে কন্টিনিউয়াস মোটিভেট করে গেছে, এবং উইকলি সেটা খুব মানে দারুণ ভাবে ওই এক্সিকিউটিভের ওই ঝামেলা, চাপ, প্রেশার সবকিছু সামলেও করে গেছে। তো 2022 যখন ইয়েটা এলো, রেজাল্টটা এলো, ওই আমাকে ফার্স্ট জানায় যে দাদা তোমার সিলেকশন এবার হয়ে গেছে। তো যথারীতি দেখলাম যে সিলেকশনটা হয়েছে। দিয়ে ততদিনে তো 23 পরীক্ষাটাও হয়ে গেছে। 23 পরীক্ষাটায় অপশনালটা যথারীতি ওই একই, খুব ভালো হয়েছে, এমসিকিউও ভালো হয়েছে। হওয়ার পরে তারপরে যখন 23 রেজাল্টটা বেরোলো, তখন তো এই বেলেঘাটা সেল ট্যাক্সের অফিসে বসেই খবর পেলাম দুপুরবেলা একদিন। তো তখন ফাইনাল রেজাল্টটা এলো, দেখলাম। দিয়ে তখন এইভাবে জার্নিটা শেষ হলো আর কি, এখানে এসে সাইকেলটা কমপ্লিট হলো। তো এটাই আমি বলতে চাই যে ফেলিওর আমি দেখেছি, আমিও দেখিনি তা নয়, কিন্তু আমার যেটা মনে হয় ফেলিওর থেকে এই ইয়েটা মোটিভেশনটা হওয়া উচিত যে আমি এক্সপেকটেশনটা লো রেখে নিজের প্রিপারেশনে যেভাবে এগোচ্ছি আমি এগিয়ে যাব, আমি অন্য কোনো দিকে তাকাবো না। জানি ফেলিওরটা খুব কষ্টের, এবং সেই ফেলিওরটাকে সাস্টেন করে এগিয়ে নিয়ে চলাটা খুব কঠিন, ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু একটা লং সাইকেল। তবুও এইটাই পরীক্ষা, এটাই পরীক্ষা কিন্তু মানে ডাব্লিউবিসিএস বা এই ধরনের পরীক্ষা শুধুমাত্র পড়াশোনা বা একাডেমিক তো নয়, এর সাথে এই জিনিসগুলো কিন্তু একটা পরীক্ষা। তো এগুলোকেও মাথায় রাখতে হবে অ্যাসপিরেন্ট। স্যার অসাধারণভাবে বললেন যে ফেলিওর কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং ফেলিওরের থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের প্রিপারেশনটাকে এর ওপর ফোকাসটা করতে হবে। স্যার যেরকম বললেন যে যতদিন আমি পরীক্ষা দিতে পারবো আমি ততদিন পরীক্ষা দিয়ে যাব, তারপর যবে হবে কবে হবে সেটা হচ্ছে গিয়ে বাকিরা বুঝবে। তো আমাদের হচ্ছে গিয়ে ফোকাস থাকা উচিত যে আমাদের প্রিপারেশনটা আমি আরো দিনের পর দিন স্ট্রং করতে থাকবো। লাস্ট আমি একটা ছোট্ট কোশ্চেন করবো আমার তরফ থেকে স্যারকে। স্যার এই প্রিপারেশন ফেজে, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন ফেজে আপনার কি মনে হয় মক টেস্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ? মানে মক টেস্ট কি আমাদের নিয়মিত দিয়ে যেতে হবে প্রিপারেশনের সাথে সাথে, বা আমি একটা প্রিপারেশন কমপ্লিট করে তারপর দেবো, না সাথে সাথে আমার মক টেস্ট দিয়ে যেতে হবে? এটা একটু না, যদি আমার বলতেন। মনে হুম আমার মনে হয় যে প্রিপারেশন একদম কমপ্লিট করে আমি মক টেস্ট যদি দেবো ভাবি, তাহলে কোনোদিনই হবে না। তার কারণ হচ্ছে প্রিপারেশন আমাদের কোনোদিন কমপ্লিটই হয় না। এই যারা আমরা পেয়ে গেছি, সিলেকশন হয়ে গেছে, তাদেরও কি প্রিপারেশন কোনোদিন কমপ্লিট ছিল আমরা ভেবেছি? প্রিপারেশন বেসিক্যালি কোনোদিনই কমপ্লিট হয় না, সবসময় ইনকমপ্লিটই থাকে। সেই অবস্থাতে আমরা পরীক্ষা দিতে যাই, সবসময় মনে হয় আরো ভালো প্রিপারেশন হলে ভালো হয়। তো সুতরাং ব্যাপারটা ওরকম নয়। তবে একদম ইনিশিয়ালি গোড়াতেও মক টেস্ট দেওয়াটা ঠিক হবে না, তাহলে কিন্তু সেটা খুব ডিমোটিভেটিং হবে নিজের জন্য, এবং খুব ফ্রাস্ট্রেশন আসবে যে আমি কিছুই জানি না বোধহয়। আমার মনে হয় প্রিপারেশনটা কিছুটা এগোলে মক টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা বা অভ্যাসটা শুরু করা ভালো। তাহলে কি হয়, টাইম ম্যানেজমেন্টটা হয়, এবং কি ধরনের কোশ্চেন আসছে সেই কোশ্চেন গুলো। অনেক সময় কি হয়, আমি দেখেছি নিজে পরীক্ষা এতবার দিয়ে, কোশ্চেনটা পরীক্ষার হলে বসে আমি যেভাবে ভাবলাম, বাড়িতে এসে আমি দেখছি না, পরীক্ষার হলে বসে আমি কোশ্চেনটা এইভাবে ভাবলাম কেন, ভেবে ভুলটা করলাম কেন। জিনিসটা তো বাড়িতে এসে দেখছি আরে এটা তো খুব বেসিক ব্যাপার, অন্য কোনো কিছু দেখিনি, কারোর কাছে শুনিনি, নিজেই দেখছি আবার যে আরে এটা তো বেসিক ব্যাপার, পরীক্ষার হলে তাহলে এইভাবে ভেবে এইটা ভুল করলাম কেন। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় মক টেস্টের অভ্যাস থাকাটা জরুরি, এবং মক টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হয়, এবং নিজেকে বোঝা যায়, কনফিডেন্সও বুস্ট আপ হয় অনেক বেশি। বেশ দাদা, খুব সুন্দর, মানে মানে আমাদের স্যার খুব সুন্দর করে বোঝালেন যে তার লাইফের জার্নি এবং জব করতে করতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। এখানে অনেকেই আছে যারা বিভিন্ন সময় প্রশ্ন করে টাইম পাচ্ছি না,
আমার টাইম ম্যানেজ করতে পারছি না, জবে ব্যস্ত, তো তো তারা সবাই আশা করি একটা উত্তর পেলো যে ইচ্ছা যদি থাকে, আমার লক্ষ্য যদি ফিক্সড থাকে। রেলওয়েতে ছিলেন, মানে রেলওয়েতে আমি জানি প্রচন্ড একটা হেক্টিক শিডিউল, তার মধ্যে থেকে যখন টাইম ম্যানেজ করা গেছে, আমার মনে হয় অন্যান্য জবে যারা আছে তারাও কম বেশি টাইম ম্যানেজ করে তাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আজকের আমার আলোচনা থেকে বুঝতেই পারলাম। আচ্ছা, এরপরে আর যদি অরুণ স্যার বা সপ্তর্ষি স্যার কোনো প্রশ্ন না করে, তাহলে এক্সপিরিয়েন্সদের কার কি জিজ্ঞাসা আছে আমরা এবার এক এক করে একটু নিতে পারি। ওকে, সাগর। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। স্যার, সবার প্রথম সবাইকে প্রণাম জানাই স্যার, আমার প্রণাম নেবেন। স্যার, বলছি সৌতন স্যার, আমার মানে গল্পটা মানে আমার স্টাডিজটা স্যার আপনার সঙ্গে প্রায় মিলে গেছে। মানে আমিও স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি কোচবিহার গভর্নমেন্ট আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। বেশ এখন এখন আমি স্যার রেলওয়ে গ্রুপ ডিতে জব করছি। বেশ। স্যার, বলছি মানে আমি 2020-তে পাস আউট, কিন্তু তারপর থেকে জেইর কোনো এক্সামই হয়নি, আর আমার ফোকাসটা ছিল স্যার জেইর দিকেই। কিন্তু স্যার আচ্ছা 2024-এ যে জেইটা হয় ওটা আমার 0.6-এর জন্য হয়নি। আচ্ছা, এবারে বেশ। স্যার তারপরে আমি নিজের প্রিপারেশন অনুযায়ী দেখলাম আমি জিকে জিএসে খুবই উইক। এবার সেই সময়ে ইউটিউবে সার্চ করতে গিয়ে আমি স্মার্ট গাইডেন্সের মানে সব ডিটেলসগুলো জানতে পারি, এবং সেখান থেকে অভিজিৎ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি এসছি মোটামুটি এখানে। কিন্তু স্যার আমার কোশ্চেন যেটা, স্যার ওই আগের বার যে 0.6-এর জন্য আমার হলো না, কোথাও যেন স্যার ওই জিনিসটা আমার এই মানে স্টাডি থেকে পিছন দিকে টানছে। আর দ্বিতীয়ত স্যার এই ডব্লিউবিসিএস স্টাডিতে আমি একদম স্যার নতুন স্যার, এই জিনিসটা কি করে আচ্ছা ওভারকাম করব? আর স্যার ডিউটি শিডিউলটা, এই জিনিসটা আমি মেনটেন করতে পারছি না স্যার। মাঝে মাঝে 2-3 দিন এমন ডিউটি শিডিউল হয়ে যাচ্ছে, আমি মানে পড়াশোনার মধ্যে ঢুকতেই পারছি না। তারপর যখন আবার ঢুকছি, আবার যেন মনে হচ্ছে ভীষণ বড় একটা গ্যাপ হয়ে গেছে, আবার সবকিছু নতুন নতুন মনে হচ্ছে। স্যার এই জিনিসটা একটু। আচ্ছা, বেশ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বলি, গ্যাপ কিন্তু আমাদের এই লং প্রিপারেশনে সবারই কম বেশি হয়। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা সবাই প্রত্যেক দিন নিয়মিত পড়েছি, এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা হয়। এবং এই যে ফ্রাস্ট্রেশন যেগুলো আসে, এই জিনিসগুলো কিন্তু আসবেই। এই ফ্রাস্ট্রেশনটাকে মানে পিছন দিকে মানে যাতে না টানে, যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য এই মনের জোরটুকু কিন্তু রাখতে হবে যে আমাকে একদিন না একদিন এই ফ্রাস্ট্রেশনের এই ফেজটা কাটবে। এইটা ভেবে আমাকে এগোতে হবে। আমি যদি ফ্রাস্ট্রেশন আমার নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি ভাবতে থাকি না, তো ওইটা আমাকে কিন্তু পিছন দিকে টানবে। যে ওই ভাবনাটাই আমাকে সময়টা খেয়ে নেবে। আমি ওই ভাবনার টাইমটা, আমি যদি ওটা না ভেবে ইউটিলাইজ করতাম, দেখা যাচ্ছে আমি 2 বছর কথার কথা বলছি, 2 বছর ধরে আমি ভেবেই যাচ্ছি আমার কেন হলো না, কেন হলো না। কিন্তু আমি যদি ওটা না ভাবতাম, 2 বছর ধরে যদি আমি এই করে যেতাম, এরকম ফেইলিওর তো আমাদের জীবনে অনেক এসছে। ছোটবেলায় হয়তো অনেক সময় অঙ্কে ভেবেছিলাম এই নাম্বারটা পাবো, বাড়ি এসে দেখেছি ভুল করে ফেলেছি, পাইনি। এরকম প্রত্যেক ক্লাসেই হয়েছে, কিন্তু তখন সেগুলো নিয়ে তো আমরা পড়ে থাকিনি, তাই না? তবেই আমরা আজকে এগিয়ে এসেছি এইভাবে। তো লাইফ তো এগিয়ে যাবে এইভাবে। তো এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকাটা আমার মনে হয় একদমই উচিত হবে না। এবং একটা পার্টিকুলার পরীক্ষা দিয়ে তো লাইফকে ডিফাইন করা যায় না। এবং সেটা কখন সেটা আবার ডিফাইন্ড হয়ে যাবে, কিন্তু যদি আমি সেই পুরোনো ওইটা নিয়েই পড়ে থাকি, দেখা যাচ্ছে আমার 5 বছর চলে গেল, 5টা বছর আমার লাইফ থেকে ওয়েস্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো করা যাবে না আমাকে। এবার আচ্ছা, এবার আসি ডাব্লিউবিসিএস এর নতুন হিসাবে প্রিপারেশন। ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা খুব ভালো করে দেখতে হবে। এখন প্রচুর রিসোর্স রয়েছে, অনলাইনে রয়েছে, স্মার্ট গাইডেন্স এর এনাদের গাইডেন্স রয়েছে। যে কোনো জায়গা থেকে খুব ভালোভাবে সিলেবাসটা ভালোভাবে ডাউনলোড করে নিয়ে দেখে বুঝে, এবং প্রপার একটা কোনো মানে মেন্টরশিপ ফলো করতে হবে, যেখান থেকে আমি কি কি রিসোর্স স্ট্যান্ডার্ড পাওয়া যায়, সেই রিসোর্স গুলো কি কি নিয়ে স্টাডি করব, এগোবো আমি সামনের দিনে, সেই জিনিসটা যাতে আমি বুঝতে পারি, এই বোঝাটা কিন্তু খুব জরুরি। এই বোঝাটা যদি ভুল হয়ে যায় প্রথম দিকে, তাহলে বেশ হয়তো এক আধটা অ্যাটেম্প্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এখনকার দিনে এই যে সাইকেলটা লম্বা হয়ে গেছে, একটা আধটা অ্যাটেম্প্ট মানে কিন্তু খুব কম দিন নয়, দেখা যাচ্ছে 3 বছর নষ্ট হয়ে যাবে অ্যাটেম্প্ট দুই একটা যদি চলে যায়। তো সেই জন্য প্রিপারেশনের গোড়ার দিকে শুরু থেকেই শক্ত হাতে করা উচিত। যেহেতু এখন অ্যাভেলেবিলিটি অনেক বেশি রিসোর্সের, সেই জন্যই আমি বলছি। আজ থেকে 10 বছর আগে রিসোর্সের অ্যাভেলেবিলিটি এত ভালো, গাইডেন্সের অ্যাভেলেবিলিটি এত কিছু ছিল না। সেই জন্য তখন সবাই একটা কারোর কাছে শুনে বা স্ট্যান্ডার্ড ইয়েতে শুরু করতেন, নিজের মতো করে কেউ শুরু করতেন, কারোর ঠিক হতো, কারোর কিছুটা ভুল হতো। তারপরে করতে করতে প্রিপারেশনে আস্তে আস্তে
আর কি নিজেদেরকে ডেভেলপ করতে, কিন্তু এখন সেই জায়গাটা নেই। কিন্তু এখন কিন্তু অনেক স্মার্ট ওয়েতে এবং প্রপারলি শুরু করার স্কোপ রয়েছে অ্যাসপিরেন্ট। সুতরাং এখন ঘাবড়াবার কিচ্ছু নেই, কারণ নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আর কেউ? হ্যাঁ, প্রাপ্তি বলো। স্যার বলছিলাম যে কনসিস্টেন্সি মেনটেন কি করে করব স্যার? কারণ আমার আদতে মানে হয়তো আমি পড়তে বসলাম, কিন্তু আমার মানে পুরো টাইমটা জুড়ে আমি পড়তে পারি না, মানে যেটা আমি ভাবি যে পড়বো সেই টাইম মানে সেই জিনিসটা আমি টার্গেটটা ফুলফিল করতে পারি না, সেইটা বলছিলাম। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি যে আপনি কি জব করেন কোনো, বা কোনো কাজের মধ্যে এনগেজ থাকেন সারাদিন, নাকি আপনি পুরোপুরি অ্যাসপিরেন্ট প্রিপারেশন নেন, বাড়িতেই থাকেন? না স্যার, আমি এখন বিএড করছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার দিনের বেলায়, মানে বিএড যেহেতু ক্লাস করতে হয় বোধহয় আমার, সেটা আপনি বলতে পারবেন, যে তাহলে দিনের বেলাটাই এনগেজমেন্ট থাকে আপনার ক্লাসে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে সারা দিনের পরে যে সন্ধ্যের যে টাইমটা, সেই টাইমটাকে আপনার যদি রাত্রিবেলায় পড়ার অভ্যাসটা বেশি থাকে, কারোর কারোর থাকে, সেক্ষেত্রে সেই দিকটা আপনি লম্বা রাখতে পারেন, অথবা কারোর কারোর ভোরবেলায় উঠে পড়ার অভ্যেস থাকে। সেটা দেখুন, দিনে আপনাকে এতক্ষণ নির্দিষ্ট পড়তে হবে এটা কোথাও বলা নেই, কোনো প্রিপারেশনে এরকম ভাবে হয়ও না। আপনাকে যেটা করতে হবে, কত তাড়াতাড়ি স্মার্ট ওয়েতে আপনি দেখুন, প্রিপারেশনের পদ্ধতিটা আগে বুঝে নিলেন, যে এই সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো আমাকে ভালোভাবে পড়ে শেষ করতে হবে, এই রিসোর্স গুলো। রিসোর্স নির্দিষ্ট রাখুন, আমি বারবার বলছি, রিভিশন বারবার করবেন, তারপরে রিসোর্স নির্দিষ্ট থাকবে, এবং আপনার প্রথম লক্ষ্য হবে এই রিসোর্স গুলো আমি কত তাড়াতাড়ি সঠিকভাবে শেষ করব। তার জন্য আপনি যদি দিনে 4 ঘন্টা সময় দিতে পারেন, দেখুন কারোর কারোর সম্ভবই হয় না 4 ঘন্টা সময় দেওয়া, আবার কারোর হাতে সারা দিন রয়েছে। তো যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির মধ্যে তাকে এগিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে আপনি 4 ঘন্টা সময় দিলে 6 মাসে বা 1 বছরে সিলেবাস শেষ করবেন প্রপারলি, কেউ হয়তো 8 ঘন্টা টাইম দিলে আরো তাড়াতাড়ি শেষ করবে। কিন্তু আলটিমেট লক্ষ্য কিন্তু সবার এক, আপনাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে, যে হ্যাঁ আমি লক্ষ্যটা স্থির রাখবো। দেখুন, আপনার তো হাতে টাইম না থাকলে বেসিক্যালি আপনার কিছু করার নেই, দিনে 24 ঘন্টার বেশি টাইম আপনি কোনোভাবেই পাবেন না। তো আপনার হাতে ম্যাক্সিমাম যতটুকু ইউটিলাইজ করার মতো টাইম রয়েছে, আপনি সেটার বেস্ট ইউটিলাইজ করবেন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। সেখান থেকে টাইমটা আপনাকে বের করতে হবে, করে বেস্ট ইউটিলাইজ করুন। আপনি হয়তো ভাবছেন যে না, আমার প্রিপারেশনটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, হোক না দীর্ঘায়িত, কিন্তু আপনি টার্গেটে তো একদিন না একদিন পৌঁছাবেন। আপনার স্টেপ ছোট হোক না, আপনি লক্ষ্যে ঠিক পৌঁছাবেন। ওকে, নেক্সট সমাপ্তি। স্যার গুড ইভিনিং। আর গুড সবাইকে ইভিনিং। আমি সবাইকে প্রণাম জানাই। স্যার বলছি, আমি প্রিপারেশন ফেজে না দুটো মানে খুব মানে ডেইলি বেসিসেই ফেস করছি যে জিনিসটা, সেটা হচ্ছে একটা মানে দুটো সাবজেক্ট আমার মানে একদমই পড়তে ভালো লাগছে না, ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি। মানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো এই দুটো সাবজেক্টে পড়তে যেহেতু ভালো লাগছে না, তাই কন্টিনিউ করতে পারছি না। মানে পড়তে বসছি, বাট ওগুলোতে মানে কিছুতেই এগোতে পারছি না। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে প্রচন্ড প্যানিক হচ্ছে সবসময়, যে আমি যদি না পারি তাহলে কি হবে। এক অদ্ভুত রকমের একটা প্যানিক হচ্ছে সবসময়। আচ্ছা, বেশ। ইকোনমিক্স আর জিওগ্রাফি এই দুটো তো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কোনো সিভিল সার্ভিস বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এটা আমি প্রথমেই বলি, এটায় আপনার ভালো লাগছে না। আপনি রিসোর্স কি ব্যবহার করেন আমি জানি না, যদিও আপনি যদি বলেন তাহলে ভালো হয়, যে এই দুটোর কি রিসোর্স ব্যবহার করেন, মানে। আমি ইকোনমিক্সের যেমন এনসিইআরটির কিছু বই, যেগুলো 11-12 এর বেসিক ওদের বইগুলো, ওইগুলো একটু রিড করার চেষ্টা করছি। আর এই স্মার্ট গাইডেন্সের স্যাররা যা নোটস প্রোভাইড করছেন সেটাই। আচ্ছা, বেশ। জিওগ্রাফিটা মোটামুটি ওই সপ্তর্ষি স্যার যা নোটস প্রোভাইড করেন ওটাই, আর এক্সট্রা কিছু পড়ছি না। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, স্মার্ট গাইডেন্সের রিসোর্স যদি হয়, বা যেরকম স্ট্যান্ডার্ড রিসোর্স আপনি বললেন, এগুলো তো সব ঠিকই আছে, রিসোর্স নিয়ে কোনো সমস্যা নেই। মানে বোরিং, আমি জানতে চাইলাম এই কারণে যে রিসোর্সটা বোরিং কিনা, ওই জন্য, যেহেতু সাবজেক্টে ইন্টারেস্ট পাচ্ছেন না। তো ঠিক আছে, সবারই সব সাবজেক্টে যে ইন্টারেস্ট লাগে এরকম নয়।
মানে শুরুর দিকে লাগে না, এরকম হতেই পারে। কিন্তু এটাও তো ঠিক যে সবকিছু, আচ্ছা আমরা লাইফে যে করি, যে সমস্ত কাজগুলো করি, সবকিছু কি আমাদের ভালো লাগে? সবকিছু ভালো লাগবে না কিন্তু আপনার কোনোদিন। তবুও সমস্তটা ভালো লাগার জন্য আপনাকে কিছু খারাপ লাগা জিনিসও করতে হবে, সমস্তটা ভালো লাগার জন্য। আপনি এই যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এই জিনিসটা, জার্নিটা আপনার ভালো লাগছে। তো থাক না, এর মধ্যে দুই একটা জিনিস খারাপ, আপনার না ভালো লাগার জিনিসও থাক না, তাতে ক্ষতি কি আছে? তো সেই জিনিসটাকে আপনি চেষ্টা করুন যতটা আপনার ভালো লাগে, বা চেষ্টা করুন। এটুকু আমি বলতে পারি, এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এ ক্র্যাক করার জন্য তো নয়, এই সাবজেক্ট গুলো আপনার ডাব্লিউবিসিএস এ ক্র্যাক করার পরে সার্ভিস লাইফেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো। কারণ আপনাকে ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়ার জিওগ্রাফি সম্বন্ধে ধারণা থাকাটা যেরকম গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসের ক্ষেত্রে, তেমনি ইকোনমিক কন্ডিশন দেশের বা চারপাশের, ওয়েস্ট বেঙ্গল বলুন ইন্ডিয়া বলুন, এগুলো খুব জরুরি জিনিস। একটা সিভিল অ্যাওয়ারনেস হিসাবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন কতটা ভালো লাগে বা কিভাবে করা যায়। কিন্তু যদি একান্তই ভালো না লাগে, তবুও আমি বলবো সব ভালো লাগার মধ্যে কিছু খারাপ লাগা থাকুক, কিন্তু সেটাকে নিয়ে চলুন। কারণ এটাও আপনার জার্নিতে কিন্তু কাজে লাগবে, এটুকু বলতে পারি। কিছু কাজে লাগার জিনিস তো, বেসিক জিনিস, সেটা আপনাকে করতে হবে যেভাবে। এবার আসি যে আপনি যেটা বললেন যে সবসময় প্যানিক হচ্ছে। দেখুন, প্যানিক হচ্ছে এমন একটা জিনিস না, এটা স্পাইরাল। এটা আপনাকে না, একটু যদি আপনি প্যানিক করেন, টেনশন, প্যানিক, এই জিনিসগুলো আপনাকে যত করবেন আপনি তত কিন্তু বাড়তে থাকবে। এগুলো হচ্ছে ভয়ের মতো, এগুলোকে বাড়তে দিলে চলবে না। এবং নিজেকে কন্ট্রোল করতে হবে, এটাই হচ্ছে আপনার মাইন্ড সেট আপ। এবং এই যে কন্ট্রোল করার প্রসেসটা, এটাই কিন্তু আপনাকে, এই জার্নিটাকে কিন্তু আপনাকে এগিয়ে দিচ্ছে। আপনি যেদিন আপনি দেখবেন যে আপনার প্যানিক করার বা এই ভয় করার এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু জার্নির লক্ষ্যের দিকে এগোচ্ছেন। তার কারণ হচ্ছে, এই যে সিভিল সার্ভিস হলে, সিভিল সার্ভিস মানে ক্র্যাক করার পরে যখন আপনি সিভিল সার্ভেন্ট হিসাবে কাজ করবেন, তখন কিন্তু এই যে ক্যারেক্টারের কোয়ালিটি বিল্ড আপ, ভয় না পাওয়া, প্রেশার হ্যান্ডেল করা, এই জিনিসগুলো কিন্তু এই আমাদের পড়াশোনার ফেজের মধ্যে দিয়ে শিখতে হয়। কিন্তু অনেকটা শিখতে হয়, সবটা শেখা যায় না। শেখার তো কোনো শেষ নেই, লাইফ টাইম শেখার জার্নিটা। তো এই জিনিসগুলো পার্ট। তো এইগুলো আপনাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে, ক্যারেক্টারের মানে এই বিল্ড আপ গুলো করতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট পরমা। গুড ইভিনিং স্যার, আপনারা সবাই আমার প্রণাম নেবেন। শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যাঁ, একদম। ওকে স্যার। স্যার বলছি যে আপনি বললেন যে রিসোর্সেস মানেটা কি? মানে কি স্টাডি মেটেরিয়ালের কথা বলছেন? হ্যাঁ, রিসোর্স মানে স্টাডি মেটেরিয়ালের কথা বলছি, মানে টেক্সট বই, স্টাডি মেটেরিয়াল, এই জিনিসগুলোর কথা বলছি। আচ্ছা স্যার। স্যার আরেকটা বলছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কিভাবে আমরা প্রিপারেশন নেব, মানে মানে কিভাবে নেব, মানে আমি বলতে চাইছি যে শুধুমাত্র ফান্ডামেন্টাল পড়বো আর এমসিকিউ প্র্যাকটিস করব, এই দুটো করলেই মানে সম্ভব, তাই তো? একদম একদম, আপনি বেসিক যে কোনো যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলোর ফান্ডামেন্টাল যে বইগুলো, সেই বইগুলো, এবং আপনার যদি কোনো বিভিন্ন অন্য কোনো রিসোর্স থাকে, মানে কারোর ধরুন নোটস আছে কিছু কোনো জায়গার, সেই নোটস গুলো হোক, স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো, সেইগুলো পড়ুন এবং এমসিকিউ সলভ করুন, ব্যাস। আর তো কিছু নয়, এছাড়া তো আর কিছু নেই প্রিলিমিনারিতে, আর সেই ওই এমসিকিউ। বলছি হ্যাঁ, নাম্বারটা কিভাবে বাড়াবো, মানে আচ্ছা, নাম্বার বাড়াবেন কি করে এটা যদি বলতে হয়, তাহলে দেখুন, প্রিলিমস এর ক্ষেত্রে আমি বলবো, প্রিলিমস এর ক্ষেত্রে তো আমাদের 7টা বা 8টা বিভিন্ন সাবজেক্টে সেকশনে ভাগ করা থাকে। তো এবার এই সেকশন গুলো এমন ভাবে ভাগ করা আছে যে এই সেকশন গুলো সায়েন্স, আর্টস, লিটারেচার, সব সাবজেক্টের মানে সব ব্যাকগ্রাউন্ডের অ্যাসপিরেন্টরাই যাতে ইকুয়াল অ্যাডভান্টেজ পায়, এটা দেওয়া আছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বছর 2-3টে ইয়েতে ক্ষেত্রে যে এই ডিভিশনটা প্রপারলি মানা হচ্ছে না। যেমন আগে 25-25 করে ডিভিশনটা থাকতো, এখন সেটা প্রপারলি সবসময় মানা হচ্ছে না। মানে এক্সেপ্ট রিজনিং, অ্যাপটিটিউড আর ইংলিশ ছাড়া। ইংলিশটা একমাত্র মেনটেন করছে, আমি দেখেছি 25টাই থাকে। তো এবার এই যে 7টা বা 8টা সেকশনের মধ্যে না, এক একজনের এক একটা সাবজেক্ট ভালো লাগে, এক একজনের এক একটা সাবজেক্ট স্ট্রং পয়েন্ট আছে। আমার লক্ষ্য হচ্ছে, টার্গেট থাকবে, মানে আগে একটা টাইমে বলা হতো যে 120 যদি তুমি পাও তাহলে তুমি সেফ। এখন কিন্তু ওই রকম নয়। আমি পরীক্ষার হলে আমার প্রিপারেশন স্ট্যান্ডার্ড থাকবে, আমি পরীক্ষার হলে যতটা সম্ভব পারবো করবো, এবং যতটা অবশ্যই নির্ভুল,
মানে আন্দাজে মারার প্রশ্নই নেই। যত কম আন্দাজে মারা যায় বা ইয়ে করা যায়, মানে ওয়াইল্ড গেস করার প্রশ্ন নেই। আমি বলছি না যে জুডিশিয়াস গেস অবশ্যই করা উচিত, এবং এটা 2021-এর পরীক্ষার সময় থেকেই যেহেতু এখন 0.25 করে কাটা হয়, তো জুডিশিয়াস গেস অবশ্যই করা উচিত। একটা প্রিপারেশন স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার পর মানুষের 4টে অপশনের মধ্যে একটা অপশন দেখে মনে হতেই পারে যে এই অপশনটা কারেক্ট হবে, সেটা একদম এক্স্যাক্টলি হয়তো সে জানলো না, কিন্তু সে জুডিশিয়াসলি ডিসাইড করতেই পারবে। তো সেক্ষেত্রে সেটা অবশ্যই করা উচিত। সেক্ষেত্রে নাম্বার ওইভাবে কিছুটা বাড়তে পারে। আর নাম্বার বাড়বে বলতে এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যদি মনে হয় শুধুমাত্র প্রিলিমিনারির জন্য যদি বলা হয়, তাহলে এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি এমসিকিউ নিয়ে কনফিডেন্স না থাকে। আর এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে যদি দেখা যায় যে না ঠিক আছে আমার তাও নাম্বার বাড়ছে না, মক টেস্ট দিচ্ছি তাও বাড়ছে না, তখন সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টালটা আবার শুরু করতে হবে, ফান্ডামেন্টালটা আরেকবার করে নিতে হবে, ভালো রিসোর্স গুলো ফলো করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একদমই, হ্যাঁ একদমই স্যার যেটা বললেন যে এমসিকিউ প্র্যাকটিস তো আমরা করবোই, কিন্তু তার সাথে আমার ফান্ডামেন্টাল যে জায়গাটা মানে বেসিক কনসেপ্টের যে জায়গাটা সেটা যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু দেখবে যে কোনো এমসিকিউ বই থেকে যখন তুমি প্র্যাকটিস করতে যাবে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পেরে যাবে। এরপরে কয়েকটা এমসিকিউ থাকে যেগুলো হয়তো ফান্ডামেন্টাল যে নলেজ তার উপর বেস করে করা যাচ্ছে না, সেইগুলো আমরা এক্সট্রা জায়গাগুলো থেকে দেখে নেবো। ঠিক আছে, বেসটা আমাদের সবার আগে ঠিক করতে হবে। আচ্ছা এই মুহূর্তে বোধহয়, আচ্ছা হ্যাঁ অলিম্পিয়া বলো। হ্যাঁ স্যার, আমার প্রণাম নেবেন। স্যার বলছিলাম, স্যার আমি একটা পার্সোনাল কোয়েশ্চেনই করতে চাই। স্যার আমার মনে হয় যে আমার এজ হয়েছে 27, তো আমার মনে হয় যে এই সময়ে এসে যদি আমি ফেলিওর হই তাহলে আবার নতুন করে মানে উঠে দাঁড়ানো এরকম নিয়ে একটা ভয় হয় মনের মধ্যে। যে স্যার 27 এজে কি আমি WBCS নতুন করে শুরু করছি? এর আগে আমি স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করতাম, মানে টিচার হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকে ছিল স্যার, মানে এবং সেটা আমি ফুললি ডেডিকেটেডই ছিলাম। তো সেক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখেই আমি ভাবলাম যে না, WBCS টা নিয়ে এগোনো যাক, লাইফটা একটাই, দেখা যাক কি হয়। তো স্যার আমি ভাবছিলাম যে 27 ইয়ার্স ওল্ডে কি WBCS প্রিপারেশন শুরু করতে পারবো? আর একটা স্যার আমি দেখলাম ডেসক্রিপটিভ পেপারে ওই বেঙ্গলি আর ইংলিশের ক্ষেত্রে বাংলাটা আমি লিখতে পারি ভালো ঠিকই, কিন্তু স্যার আমার মনের মতো মানে আমি অন্য যে সমস্ত সোর্স থেকে দেখছি স্যার ইংলিশে আমি খুব উইক, মানে ইংলিশ ডেসক্রিপটিভ আমি খুবই উইক। তো স্যার ওটা আমি কিভাবে করব আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আচ্ছা প্রথমেই বলি, তাহলে প্রথম কনসার্নটা নিয়ে বলি। এটা হাসছি তার কারণ আছে, কারণ আমার নিজের সাথে খুব মিল রয়েছে ব্যাপারটা হচ্ছে আমি যখন WBCS এর পার্টিকুলার প্রিপারেশন শুরু করি তখন আমার এজ ছিল 29। 2018-এ যখন শুরু করি 29। সুতরাং WBCS 27 ইয়ার্স এজে শুরু করা যাবে না, এটা একদমই মানে ঘাবড়াবার কোনো কারণ নয়, একদমই করা যাবে। এবং মানে কারোর যদি এর প্রতি ভালো লাগা তৈরি হয় এবং সে যদি মনে করে ক্র্যাক করবে, নিশ্চয়ই করতে পারে। এবং আমি এটুকু বলতে পারি, এটাও পার্সোনাল হয়ে যাচ্ছে আমার, যে আমি অলরেডি তখন ম্যারেড এবং ফাদার অফ 1 ডটার অলরেডি তখন। তো সেই অবস্থায় আমি শুরু করি, প্রথম ভাবি কিন্তু আমি। তো সুতরাং এটা ভেরি মাচ পসিবল, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। তাহলে আচ্ছা এবার নেক্সট যেটাই আসি, সেটা হচ্ছে ইংলিশে উইক হতে পারে। বিভিন্ন WBCS অনেকগুলো সেকশনে ভাগ করা, তো বিভিন্ন সেকশনে সবাই যে স্ট্রং হবে তা নয়। তবে আমাদের কিন্তু কাজ হচ্ছে যে সেকশন গুলোতে আমরা উইক, সেই সেকশন গুলোর উপর প্রথমে ভালো করে কাজ করা। মানে ইংলিশে আমি যদি নিজে মনে করি উইক, কারণ এখন লিটারেচার পেপার দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে ক্র্যাক করার জন্য। সুতরাং লিটারেচার পেপার দুটোই যদি উইকনেস থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হবে, কারণ এমসিকিউ দিয়ে শুধুমাত্র হচ্ছে না। কারণ এমসিকিউতে এখন অলমোস্ট প্রিপারেশন সবারই ভালো থাকে, খুব মানে দারুণ প্রিপারেশন সবারই থাকে, তো ওখানে বিট করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে ইংলিশের কিন্তু কোনো ভালো গাইডেন্স নিতে হবে, সেটা নিজের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে হোক, স্মার্ট গাইডেন্স হোক, অন্য যে কোনো ভালো গাইডেন্স একটা নিতে হবে। এটা আমার পক্ষে বলাটা মুশকিল, যেহেতু আমি নিজে কখনো ওইভাবে গাইডেন্স নিইনি, কখনো বাইরে, নিজে সেলফ স্টাডি করেছি বেসিক্যালি। তো একমাত্র পিটি দিয়েছিলাম একটা কোচিং ইনস্টিটিউটে। তো এছাড়া আমি প্রিপারেশনে কখনো ওরকম ভাবে নিইনি, যেহেতু একটা ভালো স্মার্ট গাইডেন্সের বা এই ধরনের কোনো জায়গা থেকে ভালো একটা কোনো
ইংলিশের যেটা কনসিস্টেন্ট প্রিপারেশনটাকে তৈরি করবে, ডেভেলপ করবে, রাইটিং স্কিলটা যাতে আমার কন্টিনিউয়াস থাকে এবং সেটা যাতে ঠিক হচ্ছে কিনা সেইটার গাইডেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করছি আমি লিখছি এটা তো খুব ভালো হচ্ছে, সেটা নয়, কিন্তু অন্য কেউ দেখছে, দেখে সেটা অ্যানালিসিস করে যখন বলছে তখন সেটা কেমন হচ্ছে, তার চোখে কেমন হচ্ছে। যে অভিজ্ঞ, অবশ্যই অভিজ্ঞ, যে সে নয়, অভিজ্ঞ কারোর চোখে, সেটা কিন্তু ভীষণ, সেই ফিডব্যাকটা ইম্পর্টেন্ট এবং ডেভেলপমেন্ট সেখান থেকে কিন্তু ভালো হতে পারে। একদমই তাই। এবং আমারই ওটা, যখন আমরা পিএসসি ক্লার্কশিপে একটু গাইড করেছিলাম তখন আমি একই কথা বলেছিলাম যে খাতা চেকিংটা খুব জরুরি। মানে যেটা তুমি লিখছো সেটা প্রপার কাউকে দিয়ে চেক করিয়ে তোমার ভুল কোথায় হচ্ছে, উন্নতির জায়গা কোথায় আছে, এইটা অ্যানালিসিস করা কিন্তু খুব দরকার। স্যার সেটাই আরেকবার বললেন। আচ্ছা, আরেকজন আছে দেখছি, হ্যাঁ আরেকজন আছে দেখছি, হাত তুলেছে। শশাঙ্ক, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট করে গেছিলাম, সরি স্যার। সবাই আমার প্রণাম নেবেন। প্রথম কথা হচ্ছে, আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা নিডি ফ্যামিলির ছেলে। তো প্রথম থেকে সেই অর্থে কোচিং বলে কোনো জিনিস আমার জীবনে ছিল না। আমার 3 কুলে কেউ চাকরি করতো না বা আমার পরিচিতি লেভেলে কেউ ছিল না। তো নিজে থেকে প্রথম থেকে মোটিভেশন নিয়ে ওই চাকরির পড়াশোনাগুলো শুরু করি। তাই বুক লিস্ট বলুন, যা কিছু মোটিভেশন নিজেই আমার মোটিভেশন। সে থেকে বাংলায় রিসোর্স নিয়ে সবকিছু পড়াশোনা শুরু করেছিলাম। সেই থেকে আমি 3-4টে পরীক্ষায় মোটামুটি পাস করেছি। প্রথমত এসআই অফ পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, প্রিলিমস, মিসলেনিয়াস। তারপরে এগুলোতে মেন্সে যেতে পারিনি দুর্ভাগ্যক্রমে। তো শেষমেশ আমি কলকাতা মিউনিসিপ্যালিটিতে চাকরি পাই। সেখান থেকে 3 মাস 11 দিন চাকরি করার পরে প্রাইমারি চাকরিতে জয়েন করি। তো চাকরি করার পরে আমার মধ্যে একটা আইএস চলে আসে। 2-3 বছর আমি আইএস করেই কাটিয়েছি। সেভাবে পড়াশোনা খুব একটা করিনি। তো শেষমেশ যখন আমার মধ্যে নলেজ ছিল, আমি জানি আমি বাংলা সোর্সে রিসোর্স নিয়ে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু নলেজ মোটামুটি ছিল। ডাব্লিউবিসিএস দেওয়া হতো, সেইভাবে সবাই ফর্ম ফিল আপ করে আমিও করে দিতাম, পরীক্ষার দিন চলে যেতাম। প্রিলিমসে পরীক্ষা দিয়ে মোটামুটি কাছাকাছি এসে, কাট অফের কাছাকাছি এসে আমি আসতে পারতাম না লিস্টে। সেই থেকে এতদিন আমি 3-4 বছর চাকরি করে ফেলেছি, বয়স 30+। এখন আমি ভেবেছি যে ডব্লিউবিসিএস আবার নতুন করে শুরু করব। এখানে স্যাররা যারা পড়ান যথেষ্ট ভালো পড়ান। মানে আমি দেখছি এখানে পড়াশোনা যথেষ্ট অ্যাডভান্স লেভেলে পড়াশোনা হয়। আমার মধ্যে যে নলেজটা রয়েছে সেটা বাংলার সোর্স থেকে পড়েছি ঠিকই, কিন্তু সেগুলো আবার ঝালালে অনেকটা এগিয়ে যেতে পারবো। কিন্তু এখানে যারা পড়েন তারাও যথেষ্ট এগিয়ে আমার থেকে। আমি এদেরকে সবাইকে দেখে এখানে নিজে একটু পিছিয়ে পড়ছি। এখানে আমি কি করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার রাইটিং স্কিল ভালো, রাইটিং স্কিল আমার দক্ষতা ভালো আছে। আমার সবচেয়ে সন্দেহের বিষয় যেটা, অপশনাল নিয়ে, অপশনাল কোনটা নিলে ভালো হবে। আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ, কিন্তু ইংলিশে আমি গ্র্যাজুয়েশনে খুব একটা বেশি ভালো পড়িনি, ফাঁকি দিয়েছি কম্পিটিটিভ এক্সাম পড়তে গিয়ে, সত্যি কথা। তো আমি অপশনাল কি নেবো বা আমার স্ট্র্যাটেজি কি হবে। এখন বাংলা সোর্স থেকে আমি পড়ার অভ্যস্ত, তো ইংলিশে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু অ্যাডপ্ট করতে একটু সমস্যা হচ্ছে, সময় লাগবে। সেক্ষেত্রে আমার করণীয় কি, আপনারা বিদগ্ধ সবাই, আপনারা একটু যদি বলে দেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, বেশ। আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, রিসোর্সটা শুরু হয়েছিল বাংলা মিডিয়ামের রিসোর্স নিয়ে পরীক্ষা দেওয়ার, আর আপনার লক্ষ্য হচ্ছে এখন ডাব্লিউবিসিএস। এবং সেক্ষেত্রে আপনি ডাব্লিউবিসিএস এ যেহেতু মেন পরীক্ষাটা মানে কমপ্লিটলি এমসিকিউ গুলো ইংরাজিতেই হয়, ওই ওরিয়েন্টেড, সেটাতে আপনার প্রিপারেশনের কিছু সমস্যা হচ্ছে। তো এটা ঠিক কথাই যে এক মিডিয়াম থেকে পড়লে আর এক মিডিয়ামে কোশ্চেন গুলোকে ম্যাচিং করানো, মানে এক্স্যাক্টলি টার্ম গুলো ম্যাচ করানো খুব প্রবলেম হয়, যেটা বিশেষ করে ইকোনমিক্স বা আমাদের পলিটি, এই সাবজেক্ট গুলোতে ভীষণই প্রবলেম হয়। হিস্ট্রি, জিওগ্রাফিতে অতটা প্রবলেম হয় না সবসময়, তবুও। কিন্তু আপনি বললেন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্র্যাজুয়েশনে ইংলিশ, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার তো মানে যে ধরনের ইংলিশ এমসিকিউতে আসে সেই ধরনের ইংলিশের ক্ষেত্রে আপনার খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয় বলেই মনে হয়। আমি আশা করি সেটা আপনার হয় না। সমস্যা নেই, এগুলো তো সমস্যা নেই। হ্যাঁ, বেশ। তাহলে আপনার যেটা হচ্ছে এখন কনসার্ন অপশনাল সাবজেক্ট আপনি কি নেবেন সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত।
ইংলিশ আপনি যেহেতু বলছেন যে ইংলিশে গ্রাজুয়েশনে বেশি মার্কস ক্যারি করতে পারেননি বা আপনার ইংলিশে একটু কনফিউশন রয়েছে মানে অপশনাল দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম আপনি যে অপশনালের লিস্টটা আছে আমাদের, মানে পিএসসি যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয় ওই লিস্টটা আপনি দেখুন। লিস্টটা দেখার পরে আপনি দেখবেন ওখানে অনেক সাবজেক্ট আপনার মানে একদম মনে হবে যে এগুলো আমি পারবোই না, যেমন যেগুলোর আপনার ব্যাকগ্রাউন্ডই না, যেমন ইঞ্জিনিয়ারিং এর প্রচুর সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, যেগুলো আপনার সাবজেক্ট না ওগুলোকে আপনি এলিমিনেট করুন। এলিমিনেট করার পর দেখবেন 44টা বা 42টার, আমি এক্সাক্ট নাম্বারটা আমার খেয়াল নেই, ওরকম কিছু থাকে সাবজেক্ট, ওগুলো এলিমিনেট করুন। করে লাস্টে আমার ধারণা আপনি দেখবেন হয়তো 10টা বা 12টা আপনার মানে যেগুলো আপনার মনে হয় করলে পারবো সেই সাবজেক্ট গুলো, যেহেতু আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড সেই হিসাবে আমি বলছি, আপনার হয়তো দেখবেন অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এই ধরনের বা আপনার ইংলিশ এই ধরনের সাবজেক্ট গুলোই আপনি পাবেন লাস্টের দিকে পড়ে থাকবে। এবার সেখান থেকে আপনাকে সেইগুলোর সিলেবাসটা আপনাকে দেখতে হবে যে কোনটা আপনার, তার মধ্যে এবার আপনি বেসিক একটা ইন্টারেস্ট তো মানুষের থাকে যে না এই সাবজেক্টটা আমার মনে হয় আমি পারবো, করতে পারবো। কারণ এখন দেখুন, এখন অনলাইন প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ধরে ধরে দেখে বা সেগুলো রিসোর্স দেখা আপনার পক্ষে সম্ভব হবে না। আর অপশনাল এমন একটা জিনিস না, সেটা যদি আপনি কারোর কথা শুনে নেন, আপনার যদি পরবর্তীকালে ভালো না লাগে, যদি ভালো লেগে যায় খুব ভালো, ভালো যদি না লাগে তাহলে কিন্তু আপনি ভীষণ ভুগে যাবেন। মানে তখন 1-8 বছর অপশনাল প্রিপারেশন নেওয়ার পরে আবার নতুন করে নতুন অপশনাল নেওয়াটা ভীষণ টাফ হয়ে যায়। সেক্ষেত্রে অপশনালটা না সবারই নিজের পছন্দে নেওয়া উচিত, এটা আমি প্রথমবারই বুঝতে পেরেছিলাম। আমি ওই মার্কেট ট্রেন্ডে গিয়ে আমি দেখেছিলাম যে ঠিক আছে অ্যানথ্রোপোলজি নেওয়ার পরে আমি না পরীক্ষার হলে ডিসাইড করি এটা আমার দ্বারা হবে না, তো সেখান থেকে আমি ডিসিশন চেঞ্জ করে নিজের সাবজেক্টে ফিরে আসি ব্যাকগ্রাউন্ডে। আমি তখন একটা কনসেপশন ছিল মার্কেটে যে না সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট গুলো থেকে একদম নাম্বার ওঠে। কিন্তু আমি যখন 2020-তে যখন পরীক্ষা দিই অপশনালটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তখন আমি বুঝতে পারি পরীক্ষার হলে বসে এটা পুরো ভুল কথা, একদম ভুল কথা, এটা একদম পারা যায়। মানে প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব ফ্লেভার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব স্কোরিং ক্যাপাবিলিটি রয়েছে। হ্যাঁ হতে পারে কোনো বছর কোনো সাবজেক্টের কোশ্চেন খারাপ হলো, যেমন 2022-তেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন খুব খারাপ হয়েছিল। আবার শুনেছি এরকম হিস্ট্রির কোশ্চেনটা খুব ইজি হয়েছিল, এরকম এক এক বছর এক একটা কোশ্চেন না এরকম হয়। কিন্তু সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে আপনার প্রিপারেশন যদি ওই সাবজেক্টটাই ভালো থাকে তাহলে এরকমই রাখতে হবে, অপশনালটা ওই রকমই যে ঠিকঠাক যদি থাকে আপনার, তাহলে আপনি যে কোনো অপশনাল নিয়ে আপনি ক্র্যাক করতে পারবেন। শুধুমাত্র আপনার ইন্টারেস্ট থাকতে হবে যে অপশনালটাকে আপনি যাতে ধরে রাখতে পারেন, অপশনালটাকে আপনাকে নিয়ে চলতে হবে প্রিপারেশনে। পুরো এরকম না যে অপশনালটাকে আপনি ধরছেন ছাড়ছেন, অপশনালটাকে ভালোবেসে এগিয়ে চলতে হবে। কারণ অপশনালই হচ্ছে কি, এ গ্রুপে পাওয়ার জন্য অপশনাল হচ্ছে কি, একদম এ আর বি গ্রুপে পাওয়ার জন্য, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একদমই তাই, স্যার যেটা বললেন আমি শুধু একটা লাইন বলছি যে প্রথমেই স্যার যেটা বললেন একদমই, যে তোমার কাপ অফ টি কোনগুলো, ঠিক আছে, যে কোনগুলো নিয়ে তুমি পারবে সেই জায়গাটা আইডেন্টিফাই করার পরে ওই কোন সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগছে সেটা মানে চেক করা খুব দরকার। কারণ তোমার অপশনাল সাবজেক্টের একটা হিউজ টাইম দিতে হয়, সেটা যদি তোমার পড়তেই না ভালো লাগে, তুমি যদি টাইম না দিতে পারো তাহলে কিন্তু সেই সাবজেক্টে ভালো স্কোর করা সম্ভব হয় না। তো এই দুটো জায়গা দেখে স্যার যেভাবে বললো তোমরা অপশনাল সাবজেক্ট চুজ করতে পারো যারা এখনো করোনি। বেশ, আচ্ছা আরেকজন আছে দেখছি এসকে মিরন। হ্যাঁ তুমি বলো তোমার কি প্রশ্ন আছে স্যারের কাছে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। স্যার আমার নমস্কার। কোশ্চেনটা অ্যাকচুয়ালি অপশনাল নিয়েই, আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি যে আমার ধরুন ব্যাকগ্রাউন্ড আছে এলএলবি, ঠিক আছে, ল সাবজেক্ট, তো টেকনিক্যাল সাবজেক্ট যদি নেওয়া হয় অপশনাল হিসাবে, যেরকম ল কিংবা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, সেটা নিলে কি সুবিধা বেশি কিংবা অ্যাডভান্টেজ কিছু আছে না? যেগুলো ধরুন আমরা পড়ছি প্রিলিমস কিংবা মেন্সের জন্য যে সাবজেক্টগুলো ইতিহাস, ভূগোল, পলিটি এই ধরনের, এই সাবজেক্টগুলো নিলে বেশি সুবিধা হয়? আচ্ছা, এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশন করেছি বা মাস্টার ডিগ্রি করেছি, সেই সাবজেক্টটা নিয়ে আমরা কিন্তু 3 বছর বা 4 বছর বা 5 বছর পড়েছি, এবং শুধুমাত্র এটা পড়েছি মানে এমসিকিউ এর জন্য পড়িনি, আমরা কিন্তু পুরো সাবজেক্টিভ লেখার জন্য ডিটেলসে পড়েছি এবং লিখেও এসেছি। এই অভ্যাসটা বা এই এটা কিন্তু আমাদের ছিল। কেউ হয়তো 6টা, কেউ 8টা, কেউ 10টা সেমিস্টার আমরা দিয়ে এসেছি, কিন্তু প্রত্যেকটা সেমিস্টার মানে কিন্তু এখানে ওই এক একটা WBCS মেন পরীক্ষার মতন তার থেকেও বেশি ছিল।
তো আমার মনে হয় সেই অভ্যাসটা যেহেতু আছে, যদি কারোর কনফিডেন্স থাকে তার নিজের সাবজেক্ট নেওয়াটাই সবসময় বুদ্ধিমানের কাজ হবে, কারণ সেটা সম্বন্ধে তার যেমন অভিজ্ঞতা রয়েছে, লেখার অভ্যাসটা রয়েছে এবং তার খুঁটিনাটিটাও জানা রয়েছে। উল্টো দিকে যে সাবজেক্ট গুলো আমরা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছি, যেমন ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো আমরা পড়ছি কিন্তু বেসিক্যালি এমসিকিউ এর জন্য, এবং এগুলোর জন্য যদি আমরা অপশনাল নিতে যাই, নিতেই পারি, কারোর যদি ভালো লাগা থাকে, ইনক্লিনেশন থাকে, নিতেই পারি, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলোর কিন্তু নতুন করে নোটস তৈরি করতে হবে আমাকে, নতুন একদম। এবং এইগুলোর জন্য যে আমার সাবজেক্টিভ লেখাটা, সেটা কিন্তু আমাকে ক্লাস 9-10 এর পরে আবার ফার্স্ট টাইম, কারোর যদি আর্টস ব্যাকগ্রাউন্ড না থাকে, আমি সায়েন্স বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বললেন বলে বলছি, তাহলে কিন্তু তাকে ক্লাস 9-10 এর পরে, এত বছর পরে আবার নতুন করে ওই সাবজেক্ট গুলোতে লেখা কিন্তু অভ্যাস করতে হবে, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনার যদি নিজের সাবজেক্টের ওপর, মানে আপনি যেটা বললেন অ্যাডভান্টেজ আছে কিনা, অ্যাডভান্টেজ আমি ওটাই বলবো, যে যেহেতু অ্যাডভান্টেজ ওটাই যে আপনি এই সাবজেক্টের ওপর অলরেডি 3 বছর, 4 বছর, 5 বছর পড়েছেন একটা টাইমে, এবং শুধু পড়েননি, এটার ওপর সেমিস্টার আপনি দিয়েছেন, দিয়ে পাশ করে আপনি মানে সার্টিফাইড হয়েছেন। সুতরাং সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ, যদি আপনি কনফিডেন্স থাকে আপনার এই সাবজেক্টের ওপর। ওকে স্যার। আর আরেকটা ওই এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি এই কারণেই করলাম, কারণ আমি ওয়ার্কিং প্রফেশন, মানে আমি কাজ করতে করতেই পড়ছি, ঠিক আছে? তো টাইমটা বাঁচানোটাও একটা অনেকটা ফ্যাক্টর, মানে টাইম হাতে থাকে না যেটা বিষয়টা। তো সেই কারণেই আমি জিজ্ঞাসা করলাম যে যে সাবজেক্টগুলো অলরেডি আমি প্রিপারেশন নিচ্ছি ডাব্লিউবিসিএস এর জন্য, তো সেই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট চুজ করলে ভালো হয়, কি নতুন আমার যে আগের যে ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট ছিল সেটা চুজ করলেই ভালো হয়? আমার মনে হয় কি, আপনি যেহেতু আপনাকে নতুন ডাব্লিউবিসিএস এর সাবজেক্ট গুলোকে, তো আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ড এলএলবি, ডাব্লিউবিসিএস এর সাবজেক্ট গুলো আপনার সাবজেক্ট ছিল না, আমি ধরে নিচ্ছি, এবং সেক্ষেত্রে আপনাকে তো নতুন করে নোটস বানাতে হবে আপনার। তাহলে টাইমের কথা যেটা বলছেন আপনি, সেটা কিন্তু খুব সেভিংস হবে, কারণ আপনাকে তো নতুন করে আবার নোটস তৈরি করতে হবে, ওগুলোর লেখা প্র্যাকটিস করতে হবে, যে সম্বন্ধে আপনার অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে হয়তো, কারণ আপনি কোনোদিনই ওই সম্বন্ধে সাবজেক্টিভ লেখেননি হয়তো, স্ট্যান্ডার্ড লেভেলে, মানে গ্রাজুয়েশন লেভেলে লেখেননি, বা ওই সাবজেক্টের প্রপার নোটসও আপনার হাতের কাছে নেই, গোছানো নেই আপনাকে, প্লাস ওই সাবজেক্টের সিলেবাসটাকে গ্র্যাব করতে হবে পুরোটা। এটা কিন্তু আপনার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের সাথে যদি আপনি বলেন, তাহলে কি খুব মানে অ্যাডভান্টেজিয়াস হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কি কোনো প্রশ্ন আছে স্যারের কাছে? যদি থাকে করে নাও। হ্যাঁ, স্যারকে সবসময় পাওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ বলো। নমস্কার স্যার, আমি শ্রীময়ী। স্যার একটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরীক্ষার দিন, সেটা প্রিলিমস হোক, মেইনস হোক, যাই হোক, বা ইন্টারভিউ হোক, নার্ভ কন্ট্রোল কিভাবে করেছেন আপনি? কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি নিজের এই লাস্ট ফেব্রুয়ারিতে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম দিয়েছি। একটা পাতি কোয়েশ্চেন, লাইক প্যারাইটাল সেল থেকে কোন এনজাইম সিক্রেশন হয়, আমি কি ভেবে ওখানে ইয়ে করে এলাম, টিক মেরে এলাম পেপসিন। মানে আমি ফিরে আসার পরই এত আফসোস হচ্ছে, কিন্তু কিভাবে যে পরীক্ষায় এরকম ভুলভাল টিক মেরে আসি, তো সেটাই আর কি। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন, এবং এটা মানে খুব ভালো জিনিস, মানে এটা ঠিক করার, সেটা আমি বলি। সেটা হচ্ছে মক টেস্ট। কারণ প্রিপারেশন যখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে না, তখন বারবার মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে এই জিনিসগুলো হয় না। যেমন আমি কথা প্রসঙ্গে একটু আগেই বলেছিলাম যে পরীক্ষার হলে বাইরে অনেক সময় এসে কারোর কাছে না শুনে বা বই না দেখেও হঠাৎ কোশ্চেন দেখে মনে হয় কিন্তু যে আরে এটা তো খুব সোজা কোশ্চেন ছিল, পরীক্ষার হলে এভাবে ভাবলাম কেন? পরীক্ষার হলে এই যে অন্যভাবে ভাবাটা না, ওটা কিন্তু পরীক্ষার হলের একটা অ্যাম্বিয়েন্সের উপর নির্ভর করে। প্লাস হচ্ছে ওই কোশ্চেন গুলো টাইমের মধ্যে শেষ করা, এবং তখন মানে এক্সপেকটেশন, মানে কত ম্যাক্সিমাইজ করা যায় স্কোরটা, সেটার এক্সপেকটেশনই সবকিছু মিলিয়ে মিশিয়ে না একটা ব্রেনের মধ্যে একটা মানে নানান রকম জিনিস চলে। তো সেখান থেকে এই জিনিসগুলো হয়, এবং এটা সবার ক্ষেত্রেই হয় আমার ধারণা। আমার ক্ষেত্রে তো হতোই, সবার ক্ষেত্রেই হয়। এক্স্যাক্টলি স্যার। এবং এই ঠিক জিনিসটাকে যখন মিনিমাইজ করাটা। আধ ঘন্টা বাকি থাকে না, তখন হার্টবিটটা এত বেড়ে যায়, মানে আমি নিজেই যেন নিজের হৃৎপিণ্ড শুনতে পাচ্ছি। একদম, এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় কম বেশি সবার ক্ষেত্রেই হয়। মহাপুরুষ তো কেউই নয়, সবার ক্ষেত্রে মানুষ সবাই, সবার ক্ষেত্রে হয়। তো আমাদের কাজ যেটা হবে, সেটা হচ্ছে এই জিনিসটাকে এলিমিনেট নয়, মিনিমাইজ করা। কারণ এটা সেই মানে
রেডিও অ্যাক্টিভিটির মতো। এলিমিনেট করা মনে হয় সম্ভব নয় মহাপুরুষ ছাড়া। তো এটাকে মিনিমাইজ করতে হবে আমাদের। মিনিমাইজ করার জন্য রাস্তা হচ্ছে প্রচুর প্র্যাকটিস, মক টেস্ট, এই জিনিসগুলো। প্রিপারেশন স্ট্যান্ডার্ড যখন হয়ে গেছে, আমার কনফিডেন্স যখন আছে যে প্রিপারেশন হয়ে গেছে, আর নতুন করে নতুন কিছু পড়ার নেই, পুরোনো জিনিস রিভিশনের মধ্যে রয়েছি আমি, তখন প্রচুর মক টেস্ট দিতে হবে। তাহলে না মক টেস্ট দিতে গেলে ওই কোশ্চেন দেখে না আমাদের মিসকনসেপশন তৈরি হয় মাইন্ডে, অনেক মিসকনসেপশন গুলো দূর হয়ে যাবে। আচ্ছা, বেশ। তাহলে তোমাদের স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে নার্ভ কিভাবে স্ট্রং রাখতে হয়। এটা সত্যি যারা নিউ এক্সপিরিয়েন্স তাদের কাছে খুবই একটা মানে ব্যাপার যে নার্ভ কিভাবে হোল্ড করবে পরীক্ষার হলে। আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এটা আস্তে আস্তে কনক্লুড করতে চাইবো। খুব সহজে আমাদের বুঝিয়ে দিলেন যে কিভাবে চাকরি করতে করতে নার্ভ স্ট্রং রেখে অনেক প্রতিবন্ধকতার মধ্যেও লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন, এবং আলটিমেটলি আমরা দেখছি যে তিনি কোথায় আছেন, কিভাবে সাকসেসফুল হয়েছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্যার বললেন, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে বেসিক জায়গাগুলো বা বেসিক যে মানে যে নলেজটা, সেটা কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। সেটা যদি ক্লিয়ার থাকে এবং তার পাশাপাশি যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে থাকি এবং মক টেস্ট দিতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে খুব সহজভাবেই পৌঁছাতে পারবো। তো আজকে এখানে আসার জন্য এবং আমাদের সমস্ত অ্যাসপিরেন্টসকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের কথা শোনার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে। আমরা প্রার্থনা করবো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অ্যাসপিরেন্টদের একটু করে দেবেন, আশীর্বাদ করবেন, যারা এটা প্রত্যেকেই মানে অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে আমার ইন্টারাকশন করে খুব ভালো লাগলো। সবাইকে থ্যাংক ইউ। আমার শুভকামনা রইলো ভবিষ্যতে সবার জন্য। অবশ্যই সবাই সফল হবে। শুধুমাত্র আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে হতাশ হয়েও না। একদিন ভাবো একদিন না একদিন হবেই, হতাশ হয়েও না, হবেই একদিন একদিন লাগবে। মাল্টিপল অ্যাটেম্প কি আছে। আমি এবছরই জানি, আমি নাম করছি না এই মুহূর্তে, কিন্তু সবাই জানে বা অনেকেই জানে যে একজন আছেন আমাদের 2023-এই এক্সিকিউটিভ আছেন, উনি মানে মাল্টিপল টাইমস, সেই বলে না মাল্টিপল টাইমস অ্যাটেম্প করেছেন, অনেকবার। মানে অতগুলো অ্যাটেম্প মানে করা, মানে ওই যে মানে পেসটা নিজেকে ধরে রাখা, এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ওইখানেই উনি জিতে গেছেন। উনি আজকে সাকসেসফুল হয়েছেন, উনি অলরেডি ছিলেন সাকসেসফুল। আজকে ওনার যে প্রকৃত লক্ষ্য সেটাই উনি পৌঁছেছেন, সেটা তো হয়েছে, সেটা আলটিমেটলি আজকে দেখতে পাচ্ছি। কিন্তু তার অনেক আগেই উনি জিতে গেছেন। আমি বলবো ওনার এই যে মাল্টিপল অ্যাটেম্প করার এই যে জিনিসটা, এই দমটা রাখতে হবে। হয়নি, ঠিক আছে, হয়নি, কোনো কারণে হয়নি, আমার কোথাও খামতি ছিল বা কোথাও খামতি ছিল না, যে কোনো কারণেই হোক হয়নি, আমাকে হতে হবে। কিভাবে হলে হবে, আমি এগিয়ে যাব সেটা ভেবে। আমি পুরোনো জিনিস মনে রাখবো না। একদমই তাই। এই যে হাল না ছাড়ার মানসিকতা, এটাই আলটিমেটলি গিয়ে আমাদের মানে সাফল্যের পথটাকে মসৃণ করে, আমাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। একদম সঠিক কথা বলেছেন স্যার। এখানে আসার জন্য আরো একবার স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা রইলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ স্যারের Thank নতুন you চাকরির সবাইকে। জন্য আমরা স্যারকে শুভকামনা জানাতে পারি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌতম স্যার, আমাদের সবাইকে এনলাইটেন করার জন্য। আশা করি আমরা ভবিষ্যতেও আপনার কাছ থেকে এভাবে গাইডেন্স পেতে থাকবো। তো বারবার নিশ্চয়ই, বিরক্ত একদম করবো। যখন যেমন সুযোগ পাবো নিশ্চয়ই। আমি যতটুকু জানি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা ক্লাসটা এখানে এন্ড করতে হ্যাঁ, পারি। তাহলে আজকের মতো র্যাপ আপ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান যারা জয়েন করেছিলেন। বাই।